একটা হাজব্যান্ড ওয়াইফ, একটা ফ্যামিলির গল্প। পুরুলিয়ার একটা জায়গা, তো অফিসে যেহেতু ট্রান্সফার করেছে যেতেই হবে, কিন্তু কোয়ার্টারটার অবস্থা খুবই খারাপ। একটা ছোট্ট ঘর, তার মধ্যেই রান্নাঘর, একটা ছোট বাথরুম দেওয়া হয়েছে, ব্যাস এটা। বাড়িটা একটু পুরনো ধরনের, দেওয়ালে রং কালো কালো হয়ে গেছে, মানে খাট, ড্রেসিং টেবিল, অনেক কিছু জিনিস আসবাবপত্র রয়েছে, ওই অবস্থাতেই দিয়ে দেবে। তারপরে তার ওয়াইফ স্নান টান করে সব কিছু করে রেডি হয়ে এবার চুল আঁচড়াচ্ছে আর কি, বেশ বড় একটা আয়না। তো হঠাৎ দেখছে দেওয়ালে ইয়ে দিয়ে, পেন্সিল দিয়ে ABCD ওপরে উঠছে, উঠতে উঠতে ওপর যতটা হাত যায় তার থেকে ওপর পর্যন্ত লেখা। সব থেকে বড় প্রবলেম এরপরে শুরু। মাংস খেতে ভালোবাসে বলে চিকেন নিয়ে এসছে বাড়িতে। চিকেন প্যাকেট থেকে বার করে মুখে নিয়ে ছেঁড়ার চেষ্টা করছে। বাচ্চাটা এটা স্বাভাবিক 2.5 বছরের বাচ্চা, কী করে এটা নেই? এ তো রাক্ষস। মাঝরাত্রি পেরিয়ে গেছে যখন, তখন ওর ঘুমটা হালকা রয়েছে, কিন্তু ঘুমটা ভাঙেও নি, ঘুমোচ্ছে। কানের কাছে এসে, তাহলে কি বাড়িতে কেউ আছে? যে আমার বাড়িতে এরকম কোনো স্পিরিট আছে কিনা আমি জানবো। দেখবে যে বাড়িতে খুব তাড়াতাড়ি ঝুল পড়ে, যে বাড়িতে দেখবে মৌমাছির বাসা আছে, বাড়ির মধ্যে যদি হঠাৎ করে কোনো ভালো গন্ধ বা খারাপ গন্ধ, জানবে সেই বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে। সব থেকে একটা ভুল দেখাবো, দেখবে প্রুফ করে দেবো, প্রুফ একদম। প্রত্যেকটা মানুষ বাড়িতে প্রুফ করতে পারবে। যত লোকের বাড়ি আছে 99% লোকের বাড়িতে সূর্য নেই, শনি আছে। আর আপনি শনিকে কি হচ্ছে পূর্ব দিকে রাখছেন, তো দুনিয়া আরও খারাপ হয়ে যাচ্ছে। মোবাইলে সার্চ করো নিউরন বলে, নিউরন সার্চ করলে গণেশের ছবি দেখতে পাবে। আমাদের যে ব্রেনে নিউরন থাকে। তুমি কিন্তু হেভি ইনফরমেশনগুলো আমি চিন্তা করে করে দেখি যে মানুষ কেন ভুল করছে, কি করে ভুল করছে। যাদের যাদের দেখবে দুর্ভাগ্য চলছে, তাদের বাড়িতে গিয়ে দেখতে পাবে সাউথ থেকে, মানে দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমের মধ্যেই ঘড়ি রাখা আছে। বাস্তু তো এটাই না যে আমার ঘরের কোন ডিরেকশনে আমি কী রাখবো। আলপিন টু এলিফেন্ট এভরি, সবকটার মধ্যে এনার্জি রয়েছে, প্রত্যেকটা এনার্জি। বসবাসযুক্ত জায়গা এবং বস্তুকে নিয়ে হয় বাস্তু। অতনুদার কাছে একটা দুর্দান্ত ঘটনা তো শুনবেন, কিন্তু যেহেতু নতুন বছর অনেকেই ট্রেড করতে ইন্টারেস্টেড থাকেন, আপনাদের জন্য একটা দারুণ অপরচুনিটি। আজকের সময় অনেকেই ট্রেডিং শুরু করতে চান, কিন্তু সবচেয়ে বড় কনফিউশন থাকে শুরু করবেন কিভাবে আর কোন প্ল্যাটফর্মটা নিরাপদ। এখানেই পকেট ব্রোকার অনেকটা সাহায্য করে। সবচেয়ে প্রথম ভালো দিক, কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন নেই, শুধু অ্যাপ ইনস্টল করুন, ইমেল আইডি দিন, পাসওয়ার্ড সেট করুন, আর আমার প্রোমো কোড ব্যবহার করলে কয়েক মিনিটের মধ্যেই ট্রেডিং শুরু করা যায়। একদম সহজ এবং বিগিনার ফ্রেন্ডলি প্রসেস। 100+ অ্যাসেটস অ্যাভেলেবেল। আপনি ট্রেড করতে পারবেন কারেন্সি পেয়ার্স, এনডিসি, স্টকস এবং ক্রিপ্টোকারেন্সিতে। এইসব অ্যাসেট 24/7 উপলব্ধ, মানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারবেন। পকেট ব্রোকার এমন কিছু প্ল্যাটফর্মের মধ্যে পড়ে যেখানে BTC ETF ট্রেডিং করা যায়, আর যেখানে 92% পর্যন্ত প্রফিটেবিলিটি পাওয়া সম্ভব। আর সামনে আরও নতুন ক্রিপ্টো অ্যাসেটস যুক্ত হতে চলেছে আরও ভালো ট্রেডিং কন্ডিশনের সাথে। আপনি খুব সহজেই ক্রিপ্টো দিয়ে ডিপোজিট এবং উইথড্রয়াল করতে পারবেন, একদম নিরাপদ এবং দ্রুত প্রক্রিয়ায়। 0% কমিশন উইথড্রয়াল। পকেট ব্রোকারে উইথড্রয়াল একদম কমিশন ফ্রি, কোনো হিডেন চার্জ নেই এখানে। সিম্পল আর স্মুথ উইথড্রয়াল সিস্টেম। পকেট ব্রোকারের আরেকটা দারুণ ফিচার হলো পকেট ফ্রেন্ডস রেফারেল প্রোগ্রাম। আপনি যদি কোনো বন্ধুকে ইনভাইট করেন এবং সে অ্যাকাউন্ট টপ আপ করে ট্রেডিং শুরু করে, তাহলে দুজনেই বোনাস পাবেন। এই যেমন ধরুন, যদি আপনার বন্ধু $50 ডিপোজিট করে, তাহলে বন্ধুটি পাবে $50 এক্সট্রা বোনাস, আর আপনি পাবেন আপ টু $10 বোনাস সরাসরি আপনার অ্যাকাউন্টে। এর জন্য যা করতে হবে, প্ল্যাটফর্মে গিয়ে রেফারেল লিঙ্ক তৈরি করুন, আপনার বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করুন, ট্রেডিংয়ের সাথে সাথে এক্সট্রা রিওয়ার্ডস আর্ন করুন। আপনি যদি ট্রেডিংকে সহজ, ফ্লেক্সিবল আর বিগিনার ফ্রেন্ডলিভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে পকেট ব্রোকার একটা ভালো অপশন হতে পারে। নিচে লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন সেকশনে আর কমেন্টে। অ্যাপ ডাউনলোড করুন, রেজিস্টার করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। নতুন বছর, নতুন এপিসোড, কিন্তু গেস্ট আপনাদের খুব প্রিয়, আমার খুব 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 প্রিয়। আপনারা যদিও তাকে একবার দেখেছেন এর আগে, কিন্তু সকলে খুব পছন্দ করেছেন তাকে, এবং আমার সবসময় খুব পছন্দের, স্পেলবাউন্ড করে দেওয়া একজন স্টোরি টেলার অতনুদা। অতনুদা, ওয়েলকাম 2026, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? সবার জন্য বলি, সবার যেন এই বছরটা খুব ভালো যায়, তোমারও খুব ভালো ভালো এগোক। আছো কেমন?
ভালো, বেশ ভালো, সত্যি কথা বলতে। তোমাকে আজকে দেখতেও বেশ ভালো লাগছে, ড্রেসটাও আজকে ভালো লাগছে, ঠান্ডাও রয়েছে, ঠান্ডাও পড়েছে। তো বেসিক্যালি 2026-এ মানে 2025-এ তোমার ইয়েতে প্রচন্ড বাইরে দৌড়তে হয়েছে অনেক জায়গায়। আর আমার তো মেনই জানো বাস্তুর জন্য। আচ্ছা, তোমাকে অনেকে বাস্তুর জন্য কন্ট্যাক্ট করেছিল? প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ। তুমি গেছিলে তাদের ওখানে? যেতে বাধ্য, না গেলে তো হবে না, কেউ তো করতে পারবে না। অদ্ভুত কেস পেয়েছো? অনেক ধরনের কেস রয়েছে, অনেক ধরনের। আগে আপনিও চাইলে অতনুদার সঙ্গে বাস্তু নিয়ে কনসাল্ট করতে পারেন। তার আগে তো আপনাকে জানতে হবে একটু বাস্তু কি। আজকে রয়েছে একটা দুর্দান্ত ঘটনা, সেটাও শুনুন। এবং আপনার ঘুমের সময় আপনি আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারেন, আপনার বাস্তু একটু ছোট বদলের মাধ্যমে আপনার জীবনকে কি করে আপনি অন্য ডিরেকশন দিতে পারেন, এবং একটা দুর্দান্ত ঘটনা। এই সব মিলিয়ে আজকের পডকাস্ট হতে চলেছে জমজমাট। আমি অতনুদার কাছে যাব, তার আগে আমি বলে দিচ্ছি অতনুদার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, এবং কমেন্টেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে অতনুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অসাধারণ লোক, অসাধারণ ব্যক্তিত্ব। কথা বলে যেমন আনন্দ পাবেন, তেমন আপনার যে সমস্যা আছে সেই সমস্যার জন্য আপনি তার সঙ্গে কনসাল্ট করেও সমাধান পাবেন। কারণ আপনি জানেন ভালো করে যে আমরা প্রেত কথায় সবসময় এমন মানুষদেরকেই ডাকি যারা অথেন্টিক। অতনুদা, এই যে এতদিন ধরে এত জায়গায় তুমি ধরো ঘুরলে বাস্তুর, তুমি তো বহু বছর ধরে তুমি বাস্তু নিয়ে কাজ করছো, বাস্তু নিয়ে একটা চর্চা করছো। আমি তোমাকে ঘটনাটায় যাওয়ার আগে আমি আমার নিজের একটা ফিলিং তোমাকে বলি, এবং আমি বলতে পারো আমার নিজের জন্যই জিজ্ঞাসা করছি, এবং এটা আপনারাও শুনুন। ঘুম মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট, ভীষণ, যার কোনো সাবস্টিটিউট নেই। এবার আমি ছোটবেলা থেকে ঘুমানোর আগে আমি একদম সাইলেন্টলি শুয়ে আমি না কিছু ম্যানিফেস্ট করতাম, এখনো করি। আজকাল এই অডিও স্টোরি শোনার সময় একটু ম্যানিফেস্টেশনটা মাঝে মাঝে কমে যায়, কিন্তু করি। যে আমি আমার জীবনে কি চাই, আমি ঘুমানোর আগে না চোখ বন্ধ করে দেখি যে আমি যা জীবনে অ্যাচিভ করতে চাই সেই জিনিসগুলোকে আমি অ্যাচিভ করে ফেলেছি, আমি ওরকমই একটা জীবনযাপন করছি। ঘুমের মধ্যে একটা ধ্যান চলছে কন্টিনিউয়াসলি, এবং তারপর আমি ঘুমিয়ে পড়ছি একটা সময় পর। এবং আমার জীবনে আজ অবধি আমি যা ম্যানিফেস্ট করেছি তাই আমার জীবনে ঘটেছে একদম। এবং আমি যদি কোনো কিছু খুব বড়, খুব বেশি কিছু করে ফেলি, যেটা হয়তো এখনও আমার আয়ত্তের মধ্যে নেই, আমি হয়তো 100 অ্যাচিভ না করতে পারলেও আমি 80 অবধি তো অ্যাচিভ করতে পেরেছি। এই যে ঘুমের আগে আমি ম্যানিফেস্ট করে যে এটা অ্যাচিভ করেছি, এটা কি করে পসিবল, এটা যদি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বলো। এবং ঘুমের সময় আমাদের কি নিজস্ব কোনো ডিরেকশন আছে, যেদিকে মা যেমন বলে যে এই দিকে মাথা দিয়ে ঘুমোস না, এইদিকে মাথা দিয়ে ঘুমো। আমি কোনোদিনও কারণ জিজ্ঞাসাও করিনি। ছোটবেলা থেকে মা বলেছে এইদিকে মাথা দিয়ে ঘুমোবি না, আমিও ঘুমোই না। আমি তোমার কাছে এই ঘুমের আগের এই পুরো সেট অফ মাইন্ডসেট এবং বাস্তু নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, প্রথম কথা বলি সেটা হলো যে ঘুম এমন একটা জায়গা, মানে ঘুম একটা এমন জিনিস যার কোনো বিকল্প কিছু নেই যে ওষুধ বা কিছু দিয়ে তুমি সেটা ম্যানেজ করতে পারবে। তবে ঘুমোতেই হবে, মোবাইল রিচার্জের মতন। মানে মোবাইল চার্জ না করলে মোবাইল চলবে না, না ঘুমোলে তোমার শরীর চলবে না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিরেকশন জানতে হবে, আমাদের বাড়ির যে ডিরেকশনগুলো, এই ডিরেকশনগুলো জানা দরকার। ঘুমের ব্যাপারটা যদি আমি বলি, ম্যাক্সিমাম মানুষ দেখবে যে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোচ্ছে বা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোচ্ছে, এটা ভালো বলে জানে, কিন্তু কখনোই পূর্ব দিক বা উত্তর দিকে মাথা করে ঘুমোতেই নেই। আচ্ছা, এবার অনেক মানুষের এটা প্রশ্নও আছে, আমি বলেছি যখন, তারা প্রশ্নও করে যে আমি যদি পূর্ব দিকে মাথা মানে পা করি, তাহলে ওদিকে আমার ঠাকুরের জায়গা রয়েছে, তাহলে আমি ওদিকে কি করে পা দিয়ে ঘুমোবো? অ্যাকচুয়ালি তা নয়, শরীরটা তোমার পুরো, ঠিক আছে? তুমি এটাকে ভাবো যে তুমি যেদিকে মাথা করে শুয়েছো, চোখ খুলে তুমি ভগবানকে দেখতে পাচ্ছ। ঘুম যখনই ভাঙছে তোমার, তুমি ভগবানকে দেখতে পাচ্ছ তোমার উল্টো দিকে রয়েছে বলে। এটা ভেবে নাও, বাড়ির যদি দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে মাথা করে শোয়া যায়, একদম পারফেক্ট হয়। দক্ষিণ দিক হচ্ছে সব থেকে ভালো, অনাদায় পশ্চিম দিকে মাথা করে শুলে সব থেকে ভালো হবে। যারা পশ্চিম দিকে মাথা করে শোয় তারা জানে যে ঘুম যেমন ভাঙলে, যেমন সকাল হলে যেমন মুরগি ডাকে, প্রত্যেকটা মানুষের জীবনে সেরকম ঘটবে। দেখি আমার কোন দিকে তো সকালবেলাতেই তুমি দেখবে তোমার ঘুম ভেঙে যাবে। এইটা বেসিক্যালি আমার এইটা হচ্ছে ইস্ট, এই ইস্ট। তাহলে আমার হচ্ছে আমি বেসিক্যালি সাউথ ইস্টে মাথা দিয়ে ঘুমাই। একদম সাউথের দিকে মাথা করে হলেই একদম পারফেক্ট ঘুম হবে। কোনো দিন কিন্তু তোমার ওই ভুল হবে না। মানে তুমি ঘুমোবে যখন, যেমন তুমি বললে না ম্যানিফেস্ট করার কথা, তুমি যেরকম ভাবছো যে আমি এটা পেয়ে গেছি, অ্যাচিভ করেছি। এবার ভালো করে বলি, যে জিনিসগুলো আমরা ভাবি আমাদের সাবকনসিয়াস ব্রেনে সেটা কি স্টোর হয়। তুমি এটা চোখ বন্ধ করে ভাবো যে আমার লেফট হ্যান্ড রিস্ট,
লেফট হ্যান্ড রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, লেফট হ্যান্ড রিল্যাক্স এরকম বলতে থাকো, দেখো বাঁ হাতটা তোমার ভারী হয়ে যাবে। কারণ তুমি যে কথাটা বলছো বা যে কথাটা ভাবছো সেটা তোমার সাবকনসিয়াস ব্রেন সেটা রিসিভ করছে। তুমি যদি ভাবো যে আমরা আমাদের বডির প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা করে কনসেন্ট্রেশন দিতে পারি। আর পুরনো সাধুরা তো এটাই শিখিয়ে গেছে। এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে তুমি শোয়ার আগে যদি ভাবো যে হ্যাঁ আমার সেই জিনিসটা হয়ে গেছে, সেইটা পাওয়ার পর যে তোমার স্মাইলটা হবে না, এরপর যদি ঘুম হয় তাহলে তোমার সেই জিনিসটা তুমি অ্যাচিভ করতেই পারবে, কোনো রেমেডির প্রয়োজন নেই। এটা সত্য। আর যেটা তুমি করেছো এই জন্য তুমি আরো এগিয়ে যাবে জীবনে, এ নিয়ে কোনো ভয় নেই। তো গল্পে চাই সব থেকে ভালো হয় নাকি? হ্যাঁ, আমরা ঘটনাটায় তো যেতেই পারি। বলো ঘটনাটা বলো তাহলে। বড় ঘটনা তো? একটু বড় ঘটনা, ঠিক আছে। দেখো সবাই ঘটনাটা মানে গল্পটা শুনতে চায় তোমার চ্যানেলে, ঠিক আছে। সেই গল্পটা নিয়ে আজকে বলবো, যে একটা হাজব্যান্ড ওয়াইফ, একটা ফ্যামিলির গল্প। বাবা মা একটু বয়স্ক বলে অসুস্থ, তারা ছেলেকে মানে ছাড়তে চায় না কোথাও। আর ছেলে খুব বাবা মাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে বাবা মাকে, ঠিক আছে। তা এর জন্য তার বিয়েটাও একটু লেটে হয়, কারণ কি জানে যে যদি আমার বাবা মা থাকে আর তখন যদি আমি বিয়ে করি, আমার বউ যদি তাদের পছন্দ না করে, তাদের কথা চিন্তা করে কিন্তু অনেক দেরিতে করে বিয়ে করে। যাই হোক, ওর নাম হচ্ছে উৎপল, ছেলেটির নাম উৎপল, আর হচ্ছে রিনা হচ্ছে ওর মেয়ে, মানে ওয়াইফের নাম। বিয়ে হয়েছে, তাদের 2 বছরের একটা বাচ্চা রয়েছে। তো 2 বছরের বাচ্চা তাদের পুরুলিয়ার একটা জায়গা, জালদা বলে একটা জায়গা রয়েছে, সেখানে তাকে ট্রান্সফার করা হয় যে কোনো কারণে। তো অফিসের যেহেতু ট্রান্সফার করেছে, যেতেই হবে। এবার তার ওয়াইফকে বা ফ্যামিলিকে রেখে সে একা যাবে না ফ্যামিলিকে নিয়ে যাবে, এই নিয়ে একটা মানে দোনো পরিস্থিতি রয়েছে। তো সেখানে গেছে, যাওয়ার পর সেখানে কোনো একটা বাড়ি বা কোথাও তো থাকতে হবে, এখানে একটা কোয়ার্টার দেওয়া হয়েছে। কিন্তু কোয়ার্টারটার অবস্থা খুবই খারাপ, একটা ছোট্ট ঘর, তার মধ্যেই রান্নাঘর, একটা ছোট বাথরুম দেওয়া হয়েছে, ব্যাস এটা। মা বাবাকে নিয়ে গেছে না, মা বাবাকে নিয়ে যেতে পারবে না, কারণ কি তার ট্রিটমেন্ট চলে কলকাতায়, যেহেতু হাওড়াতে থাকে, কলকাতায় ট্রিটমেন্ট চলে বলে ওখানে ওই জায়গাটা তো একটু রিমোট এরিয়া, সেখানে গিয়ে যদি বাই চান্স কিছু হঠাৎ করে অসুস্থ হয়, নিয়ে যেতে পারছে না বলেই এটা নিয়ে প্রবলেম চলছিল। তো যাই হোক, তো মানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে সে ওখানে যাবে বলে ঠিক করেছে। তো একটা ঘর দেখতে গেছে, ওই রুম কোয়ার্টার পায়নি বলে আশপাশে ঘুরেছে, কোনো একটা বাড়ি যদি ভাড়া পাওয়া যায়। তো ওখানে দেখো অ্যাকচুয়ালি ছোট ছোট সবারই বাড়ি, নিজের বাড়ি, সবাই নিজেরাই থাকে, ওখানে কাউকে ভাড়া দেয় না, মানে ভাড়া পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। আর বাড়িগুলো একটু ডিস্টেন্সে, ঠিক আছে, খোলামেলা জায়গা। হ্যাঁ, পুরুলিয়া জায়গা, খোলামেলা জায়গা, ঠিক আছে। তো এবার মানে কারোর বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, তো একটা বাড়ি রয়েছে, তো একজন দেখে দিয়েছে, বলেছে যে এই বাড়িটা আমার কাছে একটা বাড়ি আছে জানাশোনা, তো ওই বাড়িটাতে তুমি থাকতে পারো, আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি দেখে নিতে পারেন, আমি করেই দিতে পারি। আচ্ছা। তো বাড়িটা বলেছে ঠিক আছে আমি দেখবো। তো বাড়িটা দেখতে গেছে, তো মেন রোড থেকে একটু ভেতরে গিয়ে, মানে বাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে, কি মেন রোড থেকে দেখা যাচ্ছে। তো বাড়িটা একটু পুরনো ধরনের, দেওয়ালে রং কালো কালো হয়ে গেছে, কিছু জায়গায় ফাটলও ধরেছে, এরকম একটা ঘর দেখাচ্ছে। তো ঘরটা খুলে দেখছে প্রচণ্ড ধুলো নোংরা হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, ওটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে, সেই ভেবেই আর কি গেছে। তো যে বাড়ি দেবে আর কি, সে বলে দেখুন আমি বাড়িটা বিক্রি করবো বলে ভেবেছি, আপনি যদি কিনতে চান তাহলে কিনে নিতে পারেন, অথচ ভাড়া দেওয়ার মধ্যে আমি খুব একটা ইন্টারেস্টেড না। তো এমন একটা অ্যামাউন্ট বলেছে যে লোকটার মনে হয়েছে যে বাড়িটা কিনে নেওয়াই ভালো, কারণ কি বাড়িটা যদি কিনে নিতে পারি তাহলে আমার মানে পরবর্তীকালে একটা প্রপার্টি তো হয়ে গেল, সেই হিসেবে ভেবেছে। এবং তখন তাকে বলে যে পয়সা তো মানে অ্যাট এ টাইমে একসঙ্গে দেওয়াটা আমরা পক্ষে এই মুহূর্তে সম্ভব না, আর এখানে লোন হবে বলে প্রবলেম। তো বলেছে ঠিক আছে, আপনি এককালীন কিছু টাকা দিন এবং মাসে মাসে আপনি যদি এরকমভাবে টাকা দিয়ে দেন আমি তাতেও রাজি। আচ্ছা। তো খুব সময় সোহাগা, মানে সে তো খুবই অদ্ভুত ব্যাপার, মানে যে পুরুলিয়ার একটা অচেনা জায়গায় একটা লোক, আপনি তো থাকবেনই, আপনি একটা মোটা টাকা দিয়ে দিলেন, এবার আপনি যেরকম ভাবে পারছেন দিয়ে দেবেন, ডিল ফাইনাল হয়ে গেছে মোট কথা। তো এবার তখন ওখানে একটা মিস্ত্রিকে লাগিয়ে ওই ঘরটরগুলো ভালো করে দেওয়াল ফেয়াল পরিষ্কার করে ঘর পরিষ্কার করে রেখে দেওয়ার কথা বলেছে। এইবার ঘরটার মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো যে ওখানে খাট, ড্রেসিং টেবিল, অনেক কিছু জিনিস আসবাবপত্র রয়েছে, ওই অবস্থাতেই দিয়ে দেবে। মানে ভদ্রলোক বলেছে আমি ওখান থেকে কোনো আসবাবপত্র আনবো না, ওগুলো সবগুলো আপনারা ইউজ করবেন যতটা, বাকিটা আপনি কোথাও ওপরে যে ঘর রয়েছে ওখানে রেখে দিতে পারেন। মানে 2টো ঘর, বাথরুম, রান্নাঘর, আর ওপরে একটা ওই সিঁড়ি দিয়ে উঠে একটা ঘর রয়েছে ছাদের ওপরে, ওই ঘরটাই বলেছে স্টোরগুলো আপনারা রাখতে পারবেন, আপনারা তো 3জন মানুষ, 2টো ঘরে হয়ে যাবে। সেই হিসেবে ফাইনাল করেছে। তো এখানে
চলে এসছে, এসে তারপরে ফ্যামিলিকে বলেছে যে এরকম আসবাবপত্র সমেত রয়েছে, যাতে খরচাটাও হবে না এখান থেকে নিয়ে যাওয়া এতটা দূর, গাড়ি ভাড়া বাঁচবে। তো সেই হিসেবে চলে গেছে। তারপরে এবার যখন ওরা এসছে আর কি, এসে এখান থেকে কিছু জিনিসপত্র যেগুলো হবেই সেগুলো নিয়ে গেছে, শুধু ওভেন, যেটা রান্না করার ওভেন, সেটা নেয়নি। আচ্ছা, বাকিটা সবগুলোই মোটামুটি ইউজেবল জিনিসপত্র রয়েছে। তো ওখানে যাবার সবকিছু রং ফং পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার যেদিনকে আর কি গৃহপ্রবেশ হবে, একটা বাড়িতে ঢুকছে, গৃহপ্রবেশের একটা ডেট দিয়েছে, সেই গৃহপ্রবেশে যাবে বলে ঠিক করেছে। তো গাড়ি নিয়েও ওখানে পৌঁছে গেছে, গৃহপ্রবেশে আসবেও, ঠাকুরমশাইকে বলাও আছে। হঠাৎ করে ফোন এসছে তার বাবার ভীষণ খারাপ অবস্থা, বাজে অবস্থা, আচ্ছা, ব্রিদিং প্রবলেম হয়েছে, তাকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে। মানে সেদিনকে যে গৃহপ্রবেশটা করবে তখন আর তার ইয়েটা নেই। আমি প্রথম বললাম না, বাবা মাকে খুব কেয়ার করে, ওই মাইন্ডসেটটা আর হইল না। তো তখনই ওখান থেকে আবার গাড়ি করে ব্যাক করে ওরা চলে আসে। তো এখানে আসার পর 2-3 দিন থেকে তারপর এবার যাবার কথা ভাবছে, তো গৃহপ্রবেশ হয়নি, এখন গিয়ে কি করে থাকবে, এটা একটা চিন্তা ভাবনা হলো। তো নিজেদের মধ্যেই আলোচনা করে ভাবলো আমরা ঢুকে গিয়ে তারপর একটা ভালো করে নয় পুজো টুজো করে দেবো, এরকমভাবে থাকবো, অসুবিধা নেই। তো এবার এখান থেকে কিছু ঠাকুর, মানে ওই ফটো, যেগুলো ফটোগুলো হয়, ফটো, কিছু জল, ঠাকুরের দেবতার জল নিয়ে গেছে। এবার গাড়িটা মানে হচ্ছে রাস্তার উপর রয়েছে, রাস্তা থেকে একটা সরু রাস্তা গিয়ে ওই বাড়িতে গিয়ে উঠছে। তো ঠিক ওখান দিয়ে ওই ছবিগুলোকে, সব ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়ে হাতে করে নিয়ে যখন আসছে, ঠিক বাড়িতে ঢোকার আগেই ওই একটু ইটের রাস্তা, তো একটু খোঁচা লেগে হোঁচট খেয়ে তার বাইক পড়ে যায়। আচ্ছা, এবার এই ছবিগুলো না, কাঁচগুলো সব ভেঙে গেছে। এবার ঠাকুরের যে ছবিগুলো নিয়ে আসছে, যেটা রাখবে বাড়িতে, সেই কাঁচগুলো ভেঙে যাওয়াতে ভাঙা ঠাকুর পুজো করতে নিয়ে আবার সেটাও বাড়ি থেকে কবর দিয়েছে। এবার ঠাকুরগুলো কি করেছে, রেখে দিয়ে আপাতত মন খুব খারাপ, বাড়িতে ঢোকার আগে এরকম একটা ঘটনা। জলটা যেটা নিয়ে এসছে সেই জলটাও মাটিতে পড়েছে, মাটির থেকে তুলে সেই জলটা রাখবে, এর মনটা প্রথমে ঢোকার সময় একটা খারাপ খারাপ ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, কিন্তু বাড়িতে ঢুকেছে, ঢুকে পড়লো যে ঠিক আছে আমরা 1 সপ্তাহের মধ্যে একটা ভালো করে পুজো টুজো করবো, এরকম চিন্তা ভাবনা করছে। তার ওয়াইফের কিন্তু বেশ আনন্দ হয়েছে বাড়িটায় ঢুকে, আচ্ছা, বেশ সুন্দর। কেন পছন্দ, যে গ্রামের বাড়ি দেখবে একটু খোলামেলা হয়, মানে ঘর, বাইরে বেরিয়ে গিয়ে বাথরুম, এদিকটা মাঠ, ঠিক আছে, কনজেশনটা অনেক কম। এটা পুরো একদম বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে একটা মাত্র গেট, ঠিক আছে, সেখান দিয়ে ঢুকলে তুমি বাড়ির মধ্যেই ঢুকতে পারবে, অন্য কোনো রাস্তা নিয়ে যে ঢুকবে। আচ্ছা, একটাই গেট, ঠিক আছে। তার 2.5 বছরের বাচ্চা রয়েছে, খুব সুবিধে, কারণ মা কখন বিজি থাকবে, কোথাও বেরিয়ে গেল, কোনো কুকুর বেড়াল ঢুকে পড়লো ঘরে, এই ভয়টা নেই, ঠিক আছে, এই ভয়টা নেই বলে খুব পছন্দ হয়েছে বাড়িটা। তো যাই হোক, তার ওয়াইফ তো হ্যাপি মোটামুটি। এবার লোকটার মনে হচ্ছে জানো, বাবা মাকে ছেড়ে যদি এখানে এসছে বলে, একা এসছে বলে সে হয়তো খুব হ্যাপি, এটা মনে করছে। যাই হোক, সে ওর বউ হয়তো এই কারণে হ্যাপি, এটা মনে করছে, ঠিক আছে। তো এইবার ব্যাপার হচ্ছে কি, যে বাড়িতে আসার পরে ভালো পরিষ্কার করে গোছানোর ব্যাপার থাকে, সেগুলো চলছে, বাড়িতে ঢোকা হয়েছে। তো ঢুকে এবার তার ওয়াইফ একবার পরের দিন আর কি, এবার ওনারা মানে যে ভদ্রলোক, তার হচ্ছে বাড়িটা হচ্ছে, মানে অফিসটা হচ্ছে বাড়ি থেকে ওই 5 মিনিট বাইকে করে যেতে লাগে, বাইক রয়েছে, বাইকে করে 5 মিনিট লাগে, 5 থেকে 7 মিনিট ডিস্টেন্সে তার অফিস রয়েছে, অসুবিধা হবে না। তো সেখানে গেছে, মানে অফিসে যাবে, তো সকালবেলায় মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যায়, আবার দুপুরবেলা সে আসে বাড়িতে, দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গিয়ে বিকেলবেলা একবারে বাড়ি ফেরে, এরকম একটা সিস্টেম করেছে। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে বাড়ি থেকে সকালবেলায়, তারপরে তার ওয়াইফ স্নান টান করে সব কিছু করে রেডি হয়ে এবার চুল আঁচড়াচ্ছে আর কি, বেশ বড় একটা আয়না, ঠিক আছে, বাড়িতে আগে থেকেই ছিল, সেই আয়নার সামনে বসে বসে চুল আঁচড়াচ্ছে। সিঁদুরটা পড়তে যাবে, তখনই পেছন থেকে কি একটা বাচ্চা দৌড়ে চলে গেল। যখন সিঁদুরটা পড়তে যাচ্ছে, পেছন দিয়ে, যেহেতু বড় আয়না দেখা যাচ্ছে অনেকটা, একটা বাচ্চা কেউ দৌড়ে চলে গেছে, মানে আয়না দিয়ে দেখেছে, ভাবছে আমার ছেলে এত দৌড়োয় না, দেখতে গেছে, তো ছেলে দেখছে সামনে খাটেই বসে আছে, কিন্তু পেছন দিকে কেউ দৌড়ে গেল। তো মায়ের মধ্যে একটা ভয় লাগলো, যে কিছু ভুল দেখলাম নাকি ঠিক দেখলাম, নাকি আমার মনের ভুল। কিছুটা চিন্তা করেও সে চুপ করে গেল, ব্যাপারটা নিয়ে একটু ইগনোর করলো। কিছুক্ষণ পর তার ছেলে দেখছে যে বেশ আনন্দের সঙ্গে খেলছে, মানে তার বল জিনিসপত্র নিয়ে খুব হাসছে, নিজের মধ্যে হাসছে, খেলছে, খুব ভালো রয়েছে। তার মা খুব খুশি যে অন্তত ছেলে বায়না করছে না বা কিছু ডিস্টার্ব করছে না, তাতে সম্পূর্ণ সব কাজগুলো সঠিকভাবে করতে পারবে। এবার
ছেলেকে খাইয়ে দিয়ে খাওয়াতে যাবে, মানে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছে। তারপর ওর বাবা এসছে, খাওয়া দাওয়া করেছে, সেদিন দিনটা চলে গেছে। ঠিক তার পরের দিন উনি কিছু আর ওটা নিয়ে আলোচনাও করেন না, কিছু আলোচনাও করেনি, এটা বলে উনি ব্যাপারটা। পরের দিন সকালবেলা যখন বাজার থেকে এসছে আর কি, এসে দেখছে যে তার বাড়িতে 4টে মাছ নিয়ে এসছে, মাছের টুকরো 4টে নিয়ে এসছে। এবার 4টে মাছ নিয়ে এসছে দেখে তার খুব মনটা খারাপ হয়েছে যে 3জন মানুষ দুবেলা যদি খায় তাহলে দুজনেরই হয়ে যাবে, তার ওয়াইফের কিছু হবে না। তো সেটা দেখে খুব মানে মনটা খারাপ হয়েছে যে এরকম এইটুকু মাছ কে কেনে। তো তার ইয়েকে বলেছে, হাজব্যান্ড যখন এসছে দুপুরবেলা, ছেলেকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছে। তো এবার হাজব্যান্ড যখন খেতে বসেছে তখন ওয়াইফও খাচ্ছে, তার পাতে মাছ নেই। তো মাছটা নেই বলে হাজব্যান্ড জিজ্ঞেস, তুমি মাছ নিলে না কেন? ঠিক আছে, খেলে না। বলে তুমি তো মাছ আনোনি আমার জন্য, তাহলে খাবো কি করে? তো একটা অশান্তি শুরু হচ্ছে কিন্তু, ঠিক আছে। মানে মাছ আনিনি মানে আমি তো মাছ যথেষ্ট যাই দরকার আমাদের নিয়ে এসেছি সেরকম ভাবে, তাহলে মাছ নেই কেন? বলে মাছ তো 4 পিস ছিল, শুধুমাত্র 4 পিস মাছ ছিল, তাহলে তোমার রাত্রিরে সকালে একটা আর ছেলে দুটো, 4 পিস হয়ে যাবে, আমি কি করে খাবো? তোমাদের না দিয়ে তো খেতে পারি না। তো তার মানে লোকটা প্রথম তো বাজারে ওখানে নতুন গেছে, বাজারে বোধহয় মাছটা চুরি করে নিয়েছে, কম দিয়েছে এরকম একটা চিন্তা ভাবনা করে পরের দিন সকালবেলা বাজারে আবার গেছে। বাজারে গিয়ে মাছালাকে বলেছে, তুমি মাছ কম দিয়েছো, আমাকে 4 পিস মাছ দিয়েছো, তোমার থেকে অত বড় মাছ কিনেছি, তুমি আমাকে ঠকালে। বলছে, না বাবু, আমি তো এরকম করি না, আমি কেন করতে যাবো আপনাকে? আপনার জিনিস কিনেছেন, পয়সা দিয়েছেন, আমি জিনিস দিয়েছি, আমি কেন আপনাকে চুরি করবো? তো ব্যাপারটা কিরকম তার কাছে অদ্ভুত লেগেছে। তো পরের দিন আবার মাছ কিনেছে, কিনে ভালো করে প্যাকেটটা দেখে বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছে মাছ যথারীতি, রেখে আবার গেছে। তো এবার দুপুরবেলা দেখছে 5 পিস মাছ, বেশি করে নিয়ে এসছে, কিন্তু দেখছে 5 পিস। তো এবার ওয়াইফ খুব পেয়ে গেছে, যে বলছে যে তুমি এবার কালকে বলেছি 4 পিস বলে আজকে 1 পিস বাড়ি তোমার জন্য 5 পিস এনেছো। এবার ভদ্রলোক ভাবছে অদ্ভুত ব্যাপার, আমি নিজে হাতে নিয়ে এসেছি, নিজেই করেছি, তাহলে বাড়িতে কি কোনো বিড়াল ঢুকলো না কিছু ঢুকলো? হতেও পারে সে খেয়ে গেছে। ইগনোর করে গেছে, না আমি এরকম করিনি, ঠিক আছে আজকের দিনটা দেখে না, আমি কালকে ভালো করে বাজার করবো, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে। এইবার তার বাবা চলে গেছে, ছেলে খুব খেলছে, বুঝলে, খেলতে খেলতে এবার দুপুরবেলা খাইয়ে দেয়, এবার সে ঘুমোচ্ছে না, খেলছে বলে এবার বাচ্চাটাকে পড়াবে বলে নিয়ে এসছে। ঠিক আছে, যে হ্যাঁ বাবা তোকে একটু পড়াবো, কারণ এবার স্কুলে ভর্তি হতে হবে, ABCD শিখতে হবে, এগুলো শিখতে হবে বলে তাকে বসিয়েছে পড়াতে। এবার পড়াচ্ছে, বলছে এবার বলো তো, A ফর অ্যাপেল, B ফর বল, বলে যেরকম বাচ্চাদের শেখানো হয়। তো ওকে হাতে ধরে লেখানোর চেষ্টা করছেন, যে হাতে এটা B। এবার ওই ছোট ছোট অক্ষর পাওয়া যায়, দেখবে ABCD করে পাওয়া যায়। তো এবার ওগুলো ছড়িয়ে দিয়ে বলছে, তুমি আমি A দাও, ঠিক আছে। তো ওনার D নিয়ে এসছে, এটা A নয়, এটা A ফর অ্যাপেল, এরকম করাচ্ছে। করতে করতে তারপরে যে কোনো কারণে একটু বিজি হয়ে গেছে। তো হঠাৎ দেখছে দেওয়ালে ওই দিয়ে পেন্সিল দিয়ে ABC লিখছে, আঁকছে আর কি। আচ্ছা, যখন আঁকছে তখন ওর মা বলছে, এই নতুন রং হয়েছে, ওরকম দেওয়ালে এঁকোনা বলে চিৎকার করছে। তো দেখছে ABCDEFGH পরপর লিখে যাচ্ছে বাচ্চাটা, এবং বাচ্চাটা লিখে যাচ্ছে। এবার বাচ্চাটা না এরম ভাবে লিখছে, ABC ওপরে উঠছে, উঠতে উঠতে ওর যতটা হাত যায় তার থেকে ওপর পর্যন্ত লেখা। এবার ওর মা এসে যথারীতি হাত থেকে ওগুলো নিয়েছে, কেন এরকম লিখছে বলে। তোর মা দেখে তাজ্জব হয়ে গেছে যে ও ABCD এত সুন্দর করে পরপর লিখে গেল কি করে, সম্ভবই না, যেটা সম্ভবই না। ও তো A চেনেই না, B ঠিক করে জানেই না, আর লেখাগুলো অত স্পষ্টভাবে লিখছেই বা কি করে। তোর মা বলেছে খুব আনন্দ, যে তার মানে আমার ছেলে এত তাড়াতাড়ি কি করে শিখে গেল, মানে মার গর্ব হচ্ছে যে শিখে গেছে এত। ঠিক আছে, ওর বাবাকে তো খুব করলো যে তোমার ছেলেকে আমি ABCD শিখিয়ে দিয়েছি, পুরো একদিন এখানে বসে হয়ে গেছে, খুব আনন্দ করছে। তোর বাবা বলছে, এই দেখো দেওয়ালেও লিখেছে। তোর বাবা একটা জিনিস নোটিস করছে, একটা বাচ্চার হাতের লেখা A লিখলে সেটা একরকম হয়, আর যদি একটু পাকা হাতের লেখা হয় সেটা একটা আলাদা হয়। যে এত সুন্দর করে তো ও লিখতে পারবে না, কিন্তু লেখাটা হচ্ছে এরম ওপরের দিকে চলে গেছে, ABCD করে ওপরে, যেখানে ওর হাতটা খুব কষ্ট করে যাবে সেখানে অত সুন্দর করে লিখতে পারবে না। স্বাভাবিক। তোর বাবা বললে এটা কি করে সম্ভব? ওর মা নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলছে। আবার কিন্তু একটা ক্লাস হচ্ছে ভেতরে, ঘরের ভেতরে। তার মানে এটা মিথ্যেই নিশ্চয়ই, নালে এটা কখনোই সম্ভব না তার ছেলেকে।
কি করে এবার লিখবে? এবার বাবা বলছে চল আমি লেখাই দেখি কি সুন্দর লেখে দেখলে এবিসিডি। এবার তো ও তো জানে না, ও তো পেন নিয়ে এরম 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 করছে, কিছুতেই লিখছে না। এবার ওর মার কিন্তু মনে একটা সন্দেহ হয়েছে যে ওই যে কাঁচের পাশ দিকে দৌড়ে গেল, তাহলে কি বাড়িতে কেউ আছে? এটা নিয়ে কিন্তু তার একটা ছোট ভয় কিন্তু সৃষ্টি হয়েছে মনের মধ্যে। ঠিক পরের দিন সকালবেলায়, দুপুরবেলায় মানে বাবা চলে গেছে, অফিসে গেছে, মা রয়েছে, ছেলেকে কোনো মতে খাইয়ে দাইয়ে শুয়েছে, ঘুম পাড়িয়েছে। আজকে কিন্তু মাছ চুরি হয়নি, আচ্ছা ঠিক আছে? আজকে মাছ কি করেছে, ঢেকে রেখে দিয়েছে যাতে বিড়াল এলে তুলে না দিতে পারে। এইবার দুপুরবেলায় যখন ছেলেকে ঘুম পাড়িয়েছে, হঠাৎ কেউ বল খেলছে শুনতে পাচ্ছে। মা শুয়ে আছে ছেলের পাশে, কেউ যেন বল খেলছে, ঠিক আছে? ওর বাবা চলে গেছে, যখন অফিস বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, মা শুয়েছে, ওপর থেকে মানে বল খেলছে কেউ একটা। তোর মা শুনতে পেয়েছে, শোনার পরে আর এখানে এরকমই জায়গা যেখানে মানে পাশের বাড়ি বা কিছু হচ্ছে আওয়াজ, এরকম নয়, কারণ অনেক দূরে দূরে বাড়ি। এই আওয়াজটা বাড়ির ভিতর থেকে, বাড়ির ভেতরে আওয়াজটা আসছে। তো মা দৌড়ে এসছে, কে বল খেলছে দেখে ঘরের মধ্যে, দেখছে ওই ছাদের ওপর থেকে বলটা ড্রপ করতে করতে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে নামছে। ওকে। এবার মা যখন দেখছে ছাদের ওপর বলটা গেল কি করে, ছাদের উপর বল তো আমার ছেলে নিয়ে যেতে পারবে না, আমাদের বাড়িতে কেউ নেই যে ছাদে বলটা নিয়ে যাবে, তো ছাদে বলটা কি করে গেল, এটা নিয়েও ওর মায়ের একটা কিন্তু সন্দেহ, মানে একটা বাসা বেঁধেছে মনের মধ্যে। দেখবে যে বাড়িগুলোতে এরকম ধরনের স্পিরিট বা কিছু একটা আত্মা বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়, সে বাড়িগুলো কি করে চিনবে, এটা কিন্তু প্রশ্ন, ঠিক আছে? মনে হতে পারে যে অনেকের বাড়িতে এরকম হতে পারে যে আমার বাড়িতে এরকম কোনো স্পিরিট আছে কিনা আমি জানবো কি করে। দেখবে যে বাড়িতে খুব তাড়াতাড়ি ঝুল পড়ে, ঝুল পরিষ্কার করছো, ঝুল পড়ছে, মানে ঝুল মানে ঘরের কোণে কোণে একটুখানি ঝুল বলছি না, একটু মোটা ঝুল হয়, দেখবে মোটা ঝুল, মানে যে ঝুলগুলোকে অনেক দিন ধরে যেটা থাকে, একটু টেনে শক্তভাবে পরিষ্কার করতে হয়, ঠিক আছে? যদি এরকম ঝুল বারবার করে পড়ে, পরিষ্কার করছো কিন্তু বারবার করে পড়ে, প্রচুর বাড়ি আছে, আমি চোখে পড়ে তো কলকাতা শহরেই আমি প্রচুর বাড়ি দেখি, যে বাড়িগুলোতে কি কি প্রবলেম আছে আমি দেখলে বুঝে যাই দূর থেকে। এরকম ঝুল যদি কোথাও জমে থাকে ভালো করে, জানবে সেই বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে। আচ্ছা। যে বাড়িতে দেখবে মৌমাছির বাসা আছে বা মৌমাছি বা বলতা যারা ঘুরছে, জানবে সেই বাড়িতে কিছু না কিছু সমস্যা আছে। বাড়ির মধ্যে যদি হঠাৎ করে কোনো ভালো গন্ধ বা খারাপ গন্ধ তুমি যদি ফিল করো, জানবে তোমার বাড়িতে কিছু না কিছু সমস্যা রয়েছে। এরকম নয় যে খারাপ গন্ধই হতে হবে, অনেক সময় ভালো গন্ধ বেরোয়, কিন্তু আশেপাশে কোনো ধূপকাঠি নেই, কিছু নেই, কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়, খুব নাকে লাগার মতো না, হালকা যেন বেরোয়, একটা যেন ছুঁয়ে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, এরকম কিছু জিনিস, আর অনেক কিছু ব্যাপার রয়েছে। এমনকি কোনো স্পেসিফিক দিকে স্পেসিফিক কিছু ভূত আসে এরকম কিছু আছে? আছে, সেগুলো তো অনেক কিছু। দেখো মেন যেটা দিক, মানে ঘটনাটায় ফিরে যাবো, আমার খুব ইন্টারেস্ট লাগলো এটা জানতে, যে কোনো স্পেসিফিক দিকে কিছু রাখলে কি এরা অ্যাট্রাক্টেড হয়? হ্যাঁ, অ্যাট্রাক্টেড হয়। সেটা হচ্ছে সব থেকে যেটা প্রবলেম, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশন, আর একটা হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশন। যাদের বাড়িতে ইস্ট ডিরেকশনে দেখবে কোনো রকম নোংরা আবর্জনা কিছু করে রাখা আছে, বা নর্থ ইস্টের ম্যাক্সিমাম, নর্থ ইস্টে তো পরিষ্কারই রাখার কথা, নর্থ ইস্ট যদি দেখো ঝুল পড়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, ওখানে কোনো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, তাহলে জানবে তোমার বাড়িতে কিন্তু কভার করে ফেলেছে, এফেক্টেড তুমি একদম। এফেক্ট করলে যে সব সময় তোমায় ভয় দেখাবে বা কিছু, এরকম কিন্তু নয়, তোমাকে কোনো না কোনো একভাবে এফেক্ট করবে, যেটা পরবর্তী ক্ষেত্রে তুমি খবর পাবে। নর্থ ইস্ট ওইদিকে কোনো ডাম্প করে জিনিসপত্র রাখা যাবে না, রাখলে তোমার প্রবলেম হবেই, আসবেই, কিছু না কিছু। নিজের বাড়িটা ভাবছি অ্যাকচুয়ালি, না ভাবতে হবে না, আমি আছি তো, চিন্তা করছি করে দেবো। তো নর্থ ইস্ট খুব ইম্পর্টেন্ট জোন, যেখানে নোংরা কিছু করে রাখা যাবে না, নোংরা রাখা চলবে না। অনেকে ননভেজ খায়, সেই ননভেজ রাখা উচিত, ডাস্টবিন রাখা উচিত নয়, একদম নয়। কারণ তুমি ননভেজ খাবার খেয়ে যে ডাস্টবিনে ফেলছো না, যদি সেটা নর্থ থেকে নর্থ ইস্টের মধ্যে হয়ে থাকে, তোমার বাড়িতে প্রবলেম আসবে, কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি লিখে দিচ্ছি। যাদের বাড়িতে আছে সবাই মিলিয়ে দেখবে তাদের বাড়িতে কি প্রবলেম হচ্ছে, হবেই। আর সাউথ ওয়েস্ট যদি কোনো রকম নেগেটিভ কিছু হয়ে থাকে, সাউথ ওয়েস্ট অনেকের দেখেছি যেটা নিচু হয়ে গেছে, বাড়ির যে লেভেল তার থেকে সাউথ ওয়েস্ট ডাউন,
যেমন এই বাড়িটার যেটা ঘটনা বলছি, এই বাড়ির ওইখানে পাতকো রয়েছে, ঠিক আছে, বলছি নিচু হয়ে গেছে, ডাউন, পাতকো বলে ডাউন, ঠিক আছে, বা ফ্লোরটা যদি ওইদিকে ডাউন হয়, অনেকেই কি করে, ঢালু। হ্যাঁ ঢালু, অনেকেই কি করে, ধর পশ্চিম দিকে কারোর মেন গেট, ঠিক আছে, তো তারা কি করে যে বাড়ি থেকে ধুয়ে জল বের করার জন্য পশ্চিম দিকটাকে ডাউন করে দেয়, সাউথ ওয়েস্টটাকে ডাউন করে দেয়। জানবে তোমার প্রবলেম, জীবন একদম খারাপ হয়ে যাবে। এগুলো জানা দরকার, কোন দিকটাকে উঁচু করব, কোন দিকটাকে ডাউন করা উচিত, এগুলোকে সব জানতে হবে, ঠিক আছে। সাউথ ওয়েস্টে এই বাড়িতে যে বাড়িটা নিয়ে বলছি, সাউথ ওয়েস্টে ওখানে একটা পাতকো রয়েছে, ঠিক আছে। চলো ঘটনাটাই যাই। এবার ওই পাতকো থেকেই জলটা ওপরে ট্যাঙ্কে ওঠে এবং সেইটা ঘরের মধ্যে চলে। ওখানে তো জানোই তো জলের একটু প্রবলেম, পাতকো থেকে ওখান থেকে, পুরুলিয়া ওই সমস্ত চত্বরে এগুলো খুব নর্মাল ব্যাপার, ঠিক আছে। তো এইবার পরের দিন বলটা দেখলো, এটা দেখার পর তার মনের মধ্যে একটা বিচ্ছিরিভাবে টেনশন হয়ে গেল যে বলটা কে তুললো ওপরে, এটা নিয়ে একটা কিন্তু তার মধ্যে ভীষণভাবে একটা মনে দাগ কেটে গেল। ভালো কথা, সব থেকে বড় প্রবলেম এরপরে শুরু হলো। এই যে মাছ নিয়ে আসা, মাছ হয়ে যাওয়া, এই জিনিসটা তো বুঝতেই পারছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু বেড়াল আসবে কোথা থেকে, জানলা দরজা সব বন্ধ। পরের দিন ছিল রোববার, ছুটির দিন। সকালবেলা বাজারে গেছে, বাজার থেকে মাংস খেতে ভালোবাসে বলে চিকেন নিয়ে এসছে বাড়িতে, ঠিক আছে। এবার চিকেনটা নিয়ে এসে বাড়িতে রেখেছে, আর তার ওয়াইফ ও বাথরুমে গেছে স্নান করতে। এবার স্নান করতে গেছে, আর ওর বাবা এসে মাটিতে ওই মাংস, সবজি ফবজি যা রেখে ঘরে জামা প্যান্ট পরতে গেছে। আর তার মধ্যে বাইরে বেরিয়ে দেখছে ওই ছেলেটা চিকেন প্যাকেট থেকে বার করে মুখে নিয়ে ছেঁড়ার চেষ্টা করছে, ছিঁড়ছে। বাচ্চাটা বাবা দেখছে, ঠিক আছে। এর মধ্যে একটা প্রবলেম কি হয়েছে যেটা বলিনি, প্রত্যেক দিন সকালবেলা বাচ্চাটা খুব সুন্দর থাকে, হাসি খুশি, দৌড়ি ছুটোছুটি করে, খেলা করে, আনন্দ করে, সবসময় বাড়ির মধ্যে রয়েছে। কিন্তু রাত্রির হলেই 7টা সাড়ে 7টা বাজার পর থেকেই ওর শরীরে একটা জ্বর আসে, গাটা টেম্পারেচার অনেক হাই হয়ে যায়, জ্বর লাগে। এবার এখানে তো ডাক্তার নেই, ওকে যে ছোটবেলা থেকে যে ডাক্তার দেখছে তাকে ফোন করে সেই ওষুধ দিয়ে ওকে জ্বর কমানো হচ্ছে। রাত্রির বেলায় ও ঠিক 7টার পর শুলেই একদম যে ঘুমোয়, একদম ভোরবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, উঠতেই চায় না। আচ্ছা, এইবার মাঝখানে ওর আর কোনো রকম অ্যাক্টিভিটি নেই না। এইবার ওই বাবা ওই সিনটা দেখার পরে চিৎকার করে উঠেছে, বাবা যে কাঁচা চিকেন মুখে টানছিস, কি ব্যাপার? স্বাভাবিক, এটা স্বাভাবিক, 2.5 বছরের বাচ্চা কি করে এটা নেই এটা? আর এর থেকেই ভাবছে বোধহয় ওর প্রত্যেকদিন জ্বর আসছে, মাছগুলো বোধহয় ওই খেয়েছে, তার মানে কাঁচা মাছগুলো, তার জন্যই বোধহয় জ্বর আসছে। চিৎকার চেঁচামেচি করে ওকে নিয়ে আসার চেষ্টা করছে, আর ও ওই রকম চেষ্টা করছে আমি খাবোই, মানে ওইটুকু বাচ্চা সে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে কেঁদে কুঁদে। এবার তো ওর মা তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে এসছে, কি হয়েছে এরকম চিৎকার চেঁচামেচি। তো বলছে ওই কাঁচা চিকেন মুখের মধ্যে ঢুকিয়ে খাওয়ার চেষ্টা করছে, আর এই জন্যই তোমার মাছ কম হয়। ও তার মানে খাচ্ছে, কি ছেলে আমি জন্ম দিয়েছি বা এই করেছি, ন্যাচারালি এটা ভাবছে এ তো রাক্ষস পুরো, কাঁচা কেউ খায় নাকি এরকম? যাকে 2.5 বছর প্রত্যেক দিন ভাত মেখে খাইয়ে দিতে হয়, সে কি করে এটা খায়? এই চিন্তার পরে তো বাবা মার মধ্যে অশান্তি, আমি এইগুলো করেনি, ও করতে পারে না, এরম না সেরম না, ছেলেকে রাখা যাচ্ছে না, মানে সে ছিটকে যাবে, ও খাবেই, বাচ্চা জেদ হতে পারে। এই বাবা মার মধ্যে যে এই অশান্তিটাতে মা কি করেছে, প্যাকেটটা নিয়ে সোজা বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, রান্নাই করতে হবে না, খেতেই হবে না কাউকে, রাগের চোটে ফেলে দিয়েছে। এর পরক্ষণেই ছেলেটা নিস্তেজ হয়ে পড়ে গেছে। এবার নিস্তেজ হয়ে পড়ে যাওয়াতে মা ভাবছে বাবা বোধহয় ওকে মেরেছে, মারাতে অজ্ঞান হয়ে গেছে এরকম। এবার মার সঙ্গে বাবার অশান্তি লেগে গেছে, কি হলো আমার ছেলেকে মেরে ফেললে তুমি, এই করলে সেই করলে। তো আমি মারিনি, ওকে নিয়ে খাটের মধ্যে শুয়ে জল ফল ছেটেছে, বুকে হাত পা বলেছে। কিছুক্ষণ পর তো নর্মাল হয়ে আবার জেগে গেছে, ঠিক আছে। মানে ওরা এখনো পর্যন্ত এইসব কিছু সেন্স করেনি যেটা ভুতুরে কিছু হতে পারে, কিন্তু ওর মা কিছু ফিল করছে যে বাড়িতে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এই যে গন্ডগোলটা হচ্ছে ভাবছে, কিন্তু দিনের বেলা ওর মায়ের থাকে ঠিক আছে, কিন্তু রাত্রির বেলা হলেই ওর মায়ের এই বাড়িটা প্রচন্ড পছন্দ। মানে রাত্রির বেলায়
চুল আঁচড়ানো থেকে আরম্ভ করে, সাজা থেকে আরম্ভ করে, গান গাওয়া থেকে আরম্ভ করে, মনে মনে একটা গান গাইছে, গুনগুন করে গাইছে। খুব ভালো, তার কাছে খুব পছন্দের একটা বাড়ি তার জীবনে ঘটেছে। এইবার তো ওর বাবা আর কি ভাবে যে এই সারাদিনের এই অশান্তির পরেও তার এত আনন্দ কিরম করে আসছে, এটা বুঝতে পারছে না। এরপরে পরের দিন যখন দেখছে যে ওর বাবাও কিছুটা ফিল করছে যে বাড়িটা যেন কিরকম একটা অন্য রকম ঘটনা বাড়ির মধ্যে ঘটছে, পরের দিন সন্ধ্যাবেলায় ওর বাবা মানে বাড়িতে ঢুকেছে, অফিস থেকে এসছে, অফিস থেকে ফ্রেশ হয়ে ঘরে বসে আছে। আর ওর মা কি করছে, ওর ভদ্রমহিলা কানে ফোন নিয়ে বাইরে ঘরটায় বসে কথা বলছে ফোনে, ছেলের মায়ের সঙ্গে মানে শাশুড়ির সঙ্গে কথা বলছে যে কি খবর, ওখানকার কেমন আছে সবাই, কি খবর, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। কথা বলতে তো দেখছে ওর হাজব্যান্ড বেরিয়ে বাথরুমে ঢুকেছে। বাথরুমে ঢুকলো, একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে বাথরুমে ঢুকেছে। আর বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো, কিন্তু লাইটটা জ্বালালো না। এবার ওই ফোনে কথা বলতে গিয়ে বাথরুমের সুইচটা দিয়ে দিয়েছে, লাইট জ্বলছে, ঠিক আছে। তো ওর মা ওখান থেকে জিজ্ঞেস করছে ছেলে কি করছে, তাহলে ছেলেকে দে, ছেলের সঙ্গে একটু কথা বলি। তো ও বাথরুমে ঢুকেছে, তো বাথরুমে ডেকে বলছে যে তোমার কি দেরি হবে, মা ফোনে চাইছে, তাহলে তোমার দেরি হলে তাহলে পরে করতে বলবো নাকি জিজ্ঞেস করছে। তো এই কথা বলতে ঘর থেকে ওর হাজবেন্ড বেরোচ্ছে, কিন্তু স্পষ্ট দেখেছে যে ওর হাজবেন্ড একটা লুঙ্গি পরে গেছে। এবার ও ঘর থেকে বেরোচ্ছে ওর হাজবেন্ড, আর ওই হাজবেন্ডকে দেখে ও চিৎকার করে উঠেছে, একদম চিৎকার করে উঠেছে। ওই চিৎকার করে মোবাইল পড়ে গেছে হাত থেকে। এবার চিৎকার, ওর হাজবেন্ড যত এগিয়ে এসছে তত চিৎকার করছে। আরে তখন এসে বলছে আমি 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 তুমি এরকম করছো কেন, এরকম চিৎকার করছো কেন, কি হয়েছে? বলে আমি নিজে দেখেছি তুমি বাথরুমে গেছো। বলে আমি তো বাথরুমে যাইনি। তো না, আমি দেখেছি তুমি বাথরুমে ঢুকেছো, আমি এই দেখো লাইট জ্বালিয়েছি, তুমি বাথরুমে লাইট জ্বালানো বলে আমি লাইট জ্বালাতে এসেছি। তো বাথরুমের ছিটকিনিটা বাইরে থেকে বন্ধ। বলে বাইরে থেকে যদি ছিটকিনি বন্ধ থাকে আমি ভেতরে যাবো কি করে? তো এই সবগুলো ওর মা আবার নিচ থেকে ফোনটা পড়ে গেছে, শুনতে পেয়েছে। তো মাকে বলছে হ্যাঁ বলো হ্যাঁ কি হয়েছে। ওরা খুব টেন্স যে এইসব ব্যাপার হচ্ছে। বলে ওই কিছু একটা ভয় পাচ্ছে বোধহয়, ওর মধ্যে কিছু একটা হচ্ছে, সেরকম কিছু না, ক্যাজুয়াল ব্যাপারটা কাটিয়ে দিয়েছে। তো মা বাবা যথেষ্ট টেনশন করছে, কিছু তো ব্যাপার হচ্ছে। বলে না, তুই একটা ভালো পুরোহিত কাউকে দেখিয়ে নে বা কিছু কর, পুজো টুজো করিস নি তোরা। বলে এই তো কদিন হলো এসছি, এই সপ্তাহে পূর্ণিমা পড়লে তখন আবার একটা পুজো করিয়ে নেবো বড় করে। বলে না, তাও কোনো একজন ভালো কাউকে গিয়ে কথা বলে নে। তো ওই পাশে একটা গ্রামে একটা মন্দির আছে, সেখান থেকে মন্দিরের কাছে গিয়ে বলেছে যে একটু কেরম যেন অশুভ হচ্ছে। তো বলছে যে ঠিক আছে আমি পুজো করে দিচ্ছি। ঠাকুর মশাই জিজ্ঞেস কোন বাড়ি, তখন ওই বাড়িটা যখন বলছে ওই বাড়িতে কতদিন হলো তুমি এসছো? বলে আমরা এই 5-6 দিন হলো এসছি। বলে 5-6 দিন ধরে আছো এখানে, তো সমস্যা হবে বাবা, এই বাড়ি তুমি ছেড়ে চলে যাও। ও কিনেও নিয়েছে। এবার কিনে নিয়েছে বলতে একটা লামসাম অ্যামাউন্ট দিয়েছে, বাকি মাসে দেবে বলে ঠিক হয়েছে। কিন্তু তো এটা যখন বলেছে শুনে তারপর কিছু জল ফল দিয়েছে, ঠাকুরের ফুল টুল দিয়েছে, বলে বাড়িতে রাখো, তুমি কিছু পাবে। তো বাড়িতে নিয়ে এসছে, তো তার ওয়াইফকে বলবে কি বলবে না ভাবছে। এবার এই ফুল একটু জল করে দিয়েছে, তো ওগুলো রেখেছে ঘরের মধ্যে, রেখে তাও বলে আলোচনা করছে যে এরকম কি করবো। বলছে বাড়িতে ওর বউ না রাগে ফেটে গেছে পুরো। বলছে কোনো মতে আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো, এখানে কিছু নেই, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সে কিন্তু দিনের বেলা ভয় পায়, কিন্তু রাত্রির হলেও বাড়ি থেকে যাবে না, বলে আমি এ বাড়িতেই থাকবো, এখানেই থাকবো, এটা বলছে। এবার ওই রাত্রিরেই কি হয়েছে, ফুল জল রেখেছিল সেগুলো গড়িয়ে আবার নিচে মাটিতে পড়ে মাটি গিয়েছিল, ভেঙে গেছে। এবার হাজবেন্ডটা কিন্তু চিন্তা করছে না, এখান থেকে ওনার কাছে ক্লিয়ার ব্যাপারটা কিছু তো গন্ডগোল হচ্ছে এখানে, এখান থেকে আমাদের বেরোতে হবে। এবার হাজবেন্ড বলছে যে দেখো এরকম করো না, এই সেই ত্যান, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, আমাদের ছেলে রয়েছে, বাচ্চা রয়েছে। তাও একদম রাজি না, ভীষণ রেগে যায়, বাড়ি বিক্রির কথা বললে, বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলেই প্রচন্ড রাগ তার মধ্যে সৃষ্টি হয়। কিন্তু হাজবেন্ডটাও এখন টেনশনে পড়ে গেছে, করবো তো কি করবো, এখান থেকে তো যেতেও পারছি না, আবার আমার ওয়াইফও যেতে চাইছে না এখান থেকে, খুব টেনশনে পড়ে গেছে। হলো কি, এর পরের দিন মানে সেদিনকেই রাত্রির বেলায় হাজবেন্ড ওয়াইফ বাচ্চা শুয়েছে, এবং রাত্রির বেলায় ওর কানে মানে শুয়ে আছে, মানে ওই 2-2:30 পরে, মানে মাঝরাত্রি পেরিয়ে গেছে যখন,
তখন ওর ঘুমটা হালকা রয়েছে, কিন্তু ঘুমটা ভাঙেওনি, ঘুমোচ্ছে। কানের কাছে এসে কিরে বলে একটা হালকা ঠান্ডা বাতাস বেরিয়ে চলে গেল। কানে শুনছে, ঘুমন্ত অবস্থায় যেহেতু শুনছে, ওর কিন্তু ঠিক মানে বুঝতে পারছে না কি হচ্ছে। তুই তো আমারই বউ। এবার ওর চোখটা খুলেছে, খুলবে কি খুলবে না বুঝতে পারছে না, কিন্তু সেন্সটা এসছে। কিন্তু সারা শরীরটা যেন মানে বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা। এবার যখন হালকা করে একটু চোখ খোলার চেষ্টা করছে, কি ব্যাপার, তোর বর কিছু বলছে না কি করছে, ও দেখছে যে ছাদটা উপর থেকে যেন ওর বুকের উপর নেমে আসছে, উপরে সিলিংটা যেন আস্তে আস্তে ওর ওপরে নেমে আসছে, কিন্তু হাত পা নাড়তে পারছে না। মানে সিলিংটা নেমে আসছে না, ও বিছানা থেকে উঠে যাচ্ছে আর কি, বুঝতে পেরেছি। কিন্তু শরীরটা না পুরো শক্ত হয়ে গেছে, একদম মানে শক্ত স্টিফ হয়ে গেছে, আর শরীরটা পুরো ওপরের দিকে উঠছে, একটা ট্রান্সে চলে গেছে পুরো। ঠিক আছে। এবার বুঝতে পারছে, জানতে পারছে, কিন্তু কিছু করতে পারছে না। কিছুক্ষণ পরে মানে ওই মিনিট 1-1.5 এরম হয়েছে, হরপরই খাটের মধ্যে শুয়ে একটা সেন্স এসছে। মানে এতক্ষণ নিঃশ্বাসটা বন্ধ ছিল, মানে হঠাৎ করে নিঃশ্বাসটা যেন মানে যেটা হয় না, অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখলে একটা হাঁপ তৈরি হয়, হাঁপ তৈরি হয়ে গেছে। ভয় পেয়েছে, কিন্তু বাড়িটা ভালো লেগেছে, কিন্তু হাজবেন্ডকে কিচ্ছু বলেনি ব্যাপারটা, এই ঘটনাটার বল। ঘটনাটা বলেনি, কিন্তু বেশ ভয় পেয়েছে, কিছু তো ঘটনা ঘটেছে। সকালবেলা যথারীতি হাজবেন্ড বেরিয়ে গেছে, সারাটা দিন বসে বসে ভাবছে যে কি হচ্ছে। এবার এই যে ভাবনাটা না ভাবছে, ওদের যে বড় মিরারটা আছে ওই দিকেই তাকিয়ে ভাবছে, বউটা ভাবছে যে এটা কি করব, এখানে আমার রাগ হচ্ছে, থাকবো না, মানে চলে যেতে বলছে, কিন্তু কাল যেটা হলো সেটা তো অতিরিক্ত হলো, আমি তো ফিল করেছি কিছু, তাহলে এখান থেকে আমার তো চলে যাওয়া উচিত। ওই পারে আমাদের দেখবে কিছু পুতুল হয়, দেখবে বাচ্চাদের পুতুল হয় না, একদম বাচ্চাদের মতো দেখতে হয়, বাচ্চা টাকমাথা পুতুলগুলো হয় না, ঠিক পুতুলটা না হাসছে, ও আয়না দিয়ে দেখছে ওর পেছনে পুতুলটা হাসছে। যে পুতুলগুলো একদম অরিজিনালের মতো দেখতে হয় না, পুতুলটা দেখছে হাসছে, ঠিক আছে, আর মাথাটা এরকম ঘুরছে, দেখছে নড়ছে। ওইটা যখন দেখছে না, ওদেরকে বিশ্বাসই করতে পারছে না, বলে চিৎকার করে উঠেছে, অবিশ্বাস্যই ব্যাপারটা। ওটা যখন চিৎকার করে উঠে, পুতুলটা ওখান থেকে ত্রাম করে নিচে পড়ে গেল। পুতুলটা যেখানে রাখা রয়েছে সেখানে যদি কেউ হাত না দেয় তাহলে তো পড়বে না, ও চিৎকার করাতে ওটা পড়ে গেল পুরো পুতুলটা। ওর মা এবার সত্যিই ভয় পেয়েছে, বলছে আমি কি করব বুঝতে পারছি না, কি করব জানি না, আমি কোথা দিয়ে, মানে এটা কি হচ্ছে আমার সঙ্গে। এবার সেটা ওর বাবা যখন এসছে, ওর বাবাকে বলেছে আজকে যেন আমি আয়নার মধ্যে আমাদের এই পুতুলটাকে দেখেছি, এই পুতুলটাকে শিগগিরই তুমি সরিয়ে দাও এখান থেকে, আমি পুতুলটাকে ওরে রাখতে পারবো না। মানে ওকে যখনই দেখছে, ওইটা দেখার পরে যখনই ওকে দেখছে না, যেন মনে হচ্ছে আবার যেন ওটা হচ্ছে, যেন আবার হাসছে যেন মনে হচ্ছে, মানে একটা হয় না, মানে একটা মানে শখ মতন লেগে গেছে, যে যে জিনিসটা দেখেছে ওইটা পুতুলটাকে দেখলে আবার মনে হচ্ছে যেন ওরকম। আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে মানুষ যখন ভয় পায় বা মানুষ যখন কোনো একটা এরকম ফেজের মধ্যে চলে যায়, তখন কিন্তু তার পরবর্তীকালে আরো কিছু ঘটনাকে তার অলৌকিক বলেই মনে হয়, এবং সেটা তার ব্রেন তার জন্য তৈরি করছে নাকি সেটা আসলেই সত্যি সেটা তো আমরা জানি না, সেটা তো পরের ব্যাপার, কিন্তু সে যেগুলো ফেস করে এটা কিন্তু সত্যি, এটাই সত্যি, ঠিক আছে, মানসিক ভাবে ফেস করুক কি সত্যি ফেস করুক। এবার দেখেছে, এবার ওই পুতুলটাকে সহ্য করতে পারছে না, বলছে এক্ষুনি এটা সরাও, আমার একে একদম সহ্য হচ্ছে না, এটাকে যেন আমার কিরম একটা, একে আমি দেখেছি, ঠিক আছে, এ নড়ছে আমি দেখেছি, বলে ও বাবা, মানে এসে হাজবেন্ড বলছে যে পুতুলটা নড়বে, এটা কি সত্যি, এটা হতে পারে, দিনের বেলায় কি ভূত আছে, রাতের বেলা ভূত আসে, ঠিক আছে, তাও তুমি যদি ভয় পাও, তুমি ভুল কিছু দেখেছো, অনেক বেশি টেনশনে পড়ে গেছো, অনেক বেশি মানে চিন্তা করছো, এই জন্য তোমার প্রবলেম হচ্ছে। পরের দিন আবার যথারীতি সকাল হয়েছে, মাছ আনা বন্ধ করে দিয়েছে, মাছ খাবোই না বাড়িতে, মাংসও খাবো না, ভেজের ওপর চলছে। ভেজের ওপর চললে কি হবে? পরের দিন সকালবেলায়, দুপুরবেলায় বাচ্চাটা খেলছিল, দেখেছে ওর মা রান্না করছে, হঠাৎ বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না ওর মা, ঘরের মধ্যে নেই, দেখছে ঘরের দুটো ঘরের মধ্যে কোথাও নেই। ওর বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে যে আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না, বলে ছেলে কোথা থেকে যাবে, দেখো ছাদে গেছে কিনা দেখো, চিৎকার করতে করতে
বাবাও চলে এসছে, আমি বললাম না সামনেই 5 মিনিট 7 মিনিট লাগে। খুঁজতে খুঁজতে বলছে তাহলে ছাদে উঠেছে, বলে না ও ছাদে উঠতে পারে না, উঠতেই পারবে না, ও কোনোদিনও ওঠার চেষ্টাও করেনি। বলে চেষ্টা করেনি, হতেও পারে, উঠতে পারে। তো ওপরে উঠেছে, উঠে দেখছে ছাদে একটা পায়রা মরে পড়ে রয়েছে, আর তার ভেতরে মাংসগুলো সব বের করে নিয়েছে, খোলটা শুধু পড়ে রয়েছে, চারদিকে কিছু পালক ফালক ছড়ানো এরকম ভাবে রয়েছে। এইবার ছেলে কোথায়, ছাদে খুঁজছে, কোথাও নেই, ঘরে নেই, কোথায় গেল? আর ঘরে একটাই গেট, আমি আগেও বলেছি, পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা, কোথাও দিয়ে বেরোনোর রাস্তা নেই। এবার দেখছে ওই ছাদে একটা ঘর ছিল, বললাম না ছাদের প্রথম ঘর, ওই ঘরের দেখছে ফাঁক এতটা, মানে দরজাটা খোলা। তো ছাদের এই ঘরটা কে খুললো? কারণ ওটা সবসময় লক করা থাকে। কারণ লক করা থাকে কেন? যে ওই ঘরটায় সব আসবাবপত্র, অনেক কিছু জিনিসপত্র ওখানে স্টোর করা হয়েছে, প্রয়োজনীয়তা নেই ওই জিনিসগুলো রাখা আছে। তো ওই ঘরটা খুলতেই দেখছে ছেলে একটা কোণে বসে হাসছে, ঠিক আছে, ওইটুকু হাসছে, বুঝে হাসছে, ঠিক আছে। আর এইখানে রক্ত, আর হাতে রক্ত। ওর বাবার না বুক ফেটে গেছে দেখে, যে তারে কি পায়রাটা কি ওই মারলো, রক্ত কোথা থেকে এলো? বাচ্চাটাকে তো তুলে নিয়ে এসছে, যে এটা তো অস্বাভাবিক ব্যাপার, এ তো কি মানে বাচ্চা হয়েছে, এরকম কেন করছে, কি হচ্ছে বুঝতে পারছে না। তো বাচ্চাটাকে নিয়ে এসছে, নিয়ে খুব হাসছে, ও ইয়ে করছে, বাড়িতে এসে ও মুখ ফুক ইয়ে করেছে, দেখছে, পরিষ্কার করছে, করে হাত ফাত ধুয়ে, কেন ওকে খুব বকা বকেছে, তুমি কি করে উঠলে ওপরে, কেন উঠলে? তো কিছুক্ষণ পর আবার ওই সেই কিরম যেন একটা ঝিমিয়ে পড়ার মতন বাচ্চাটা হয়ে গেছে, ঠিক আছে, যেমন আগের বার যেমন সেন্সলেস হয়েছিল, এবার কিরম ঝিমিয়ে গেল, ঠিক আছে। এর পরের দিন আবার সেই গল্পটা তার ওয়াইফের সঙ্গে ঘটেছে। এইবার কি হয়েছে, এরপরেও এরা এই বাড়িটাতে আছে, কিন্তু কিছু করার নেই, যে এক্ষুনি বেরোতে পারছে না। এবার তার ওয়াইফকে তো বোঝাতেই পারছে না যে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে চলো। তার ওয়াইফ কিছুতেই যাবে না এই বাড়ি ছেড়ে। দিনের বেলা যদিও রাজি হয়, রাত্রির হতে হতেই সে রণমূর্তি ধারণ করে, মা আমি বাড়ি ছাড়বো না, এই বাড়িটা আমার খুব সুন্দর লাগে, ভালো লাগে, আমি একা থাকতে ভালোবাসি, এখানেই ভালো থাকবো। পরের দিন রাত্রির বেলায় আবার সেম জিনিস হয়েছে, খানের কাছে এসছে, বলে আবার ঠান্ডা, এবার কনসাস ছিল, বলে হাজবেন্ডকে ধাক্কা দিয়ে, শোনো শোনো, ওঠো ওঠো, বলতেই হাজবেন্ড জাস্ট মানে এক পাশ ফিরে শুয়েছিল, ঘাটটা এরম ভাবে করালো, খালি পুরো জাস্ট ঘুরে গেল। অন্ধকারের মধ্যে শুধু চোখ দুটো হালকা বোঝা যাচ্ছে, ঘর অন্ধকার। ঘাটটা যখন ঘুরিয়েছে, ওর মাও ভয় পেয়ে গেছে ওকে দেখে, বাচ্চাটার মা। কি হয়েছে? বলে আমার ভয় করছে। কিসের ভয়? আমি তো আছি। এরপর ওর হাজবেন্ড উঠলো, উঠে ওর কাছে আসার চেষ্টা করলো। বাচ্চাটা যে মাঝখানে ছিল, বাচ্চাটাকে এরকম করে তুলে না, এরকম সোজা হাতটা যেন 5 ফুট লম্বা করে হাতটা সোফার মধ্যে ছেলেটাকে শুয়ে দিল। অদ্ভুত। ওর মা ওই জায়গাটা দেখে না, মানে একটা শরীরটা মানে ভয়ে ইয়েতে শক্ত হয়ে গেছে শরীরটা, মানে কিছু বলতে চাইলেও বলতে পারছে না। এবার সে তার হাজবেন্ড, তার ওয়াইফ, তো তার ওয়াইফের সঙ্গে যে সম্পর্কটা করতে চাইছে সেটা সে নয়, সেরম ভাবে সে কখনোই তার সঙ্গে ইন্টিমেট হয়নি। তাকে জামা কাপড় ছিঁড়ে থাকা, আঁচড়ানো, কামড়ানো, মানে যা তা করছে। এটা প্রায় 8 ঘন্টা চলতে শুরু করেছে। যখন আর মেয়েটা নিতে পারছে না, মানে তাকে সম্পূর্ণভাবেই মানে ইয়ে করার চেষ্টা করেছে, তখন তার চুল ধরে টেনে তাকে থাপ্পড় মেরে ইয়ে করে সরিয়েছে। তখন হঠাৎ করে তার মানে হাজবেন্ড আর কি তার উপরেই শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়েছে যখন, তখন ওখান থেকে বেরিয়ে আবার বাইরে বাড়ি গিয়ে কাঁদছে। তার কিছুক্ষণ পর তারপরে তো আস্তে আস্তে ভোর হয়েছে, কিন্তু রাত্রিরে আর ঘুমোতে পারিনি। এবার ঘুমোতে যখন পারিনি, এবার সকালবেলা হয়েছে যখন তার হাজবেন্ড যখন ঘুম থেকে উঠেছে, ওঠার পর বুঝছে যে চুলে ব্যথা লাগছে, গালে জ্বালা করছে, কিরম হচ্ছে অস্বস্তি। ঘুম থেকে উঠেই হঠাৎ করে দেখে তো তার ওয়াইফ দেখছে বাইরে বসে বসে কাঁদছে। তো বলছে যে কি হয়েছে বুঝতেই পারছে না। তো তখন তার শরীরে দেখাচ্ছে যে সারা শরীরে সে কি করেছে রাত্রিরে। তো হাজবেন্ড বলছে আমি এরকম করতেই পারি না, আমি তো এরকম করি না কখনো, এরকম ভাবে আমি তো ইয়ে নেই আমার।
কি করলো, কি হয়েছে? হাজব্যান্ড ডিটারমাইন্ড যে তুমি যদি এখানে থাকো তো থাকবে, আমি কিন্তু চলে আমার যাবো। বাচ্চাকে নিয়ে চলে যাব। ফাইনাল ডিসিশন, আজকে আমি ওখানে আমার অফিসে বিয়ে দিয়ে চলে আসব, আমি ছুটি নিয়ে চলে যাব এখান থেকে। তো ওয়াইফ বলছে না, এখান থেকে থাকার থেকে আমাদের বেরিয়ে যাওয়াটা অনেক ভালো। চিন্তা ভাবনা করেছে, তো হাজব্যান্ড গেছে। এবার মাও ঘরে রয়েছে, স্নান করতে গেছে, ছেলেকে দেখিয়েছে, রেখেছে, সব পূর্ণ হয়ে গেছে। এবার অফিস থেকে যখন ওর হাজব্যান্ড যখন ফিরছে, আমি বললাম না, মেন রোড থেকে একটা রাস্তা গেছে, বাড়িটা দেখা যায় মেন রোড থেকে। দেখছে বাড়ির ছাদে ওই আলসে হয় বাউন্ডারি ওয়াল, তার উপর ছেলে বসে আছে পা ঝুলিয়ে বাইরে। 2.5 বছরের ছেলে পা ঝুলিয়ে পা নাচিয়ে বসে রয়েছে। এবার বাইকটা যে জোরে নিয়ে আসবে, ওই আওয়াজে যদি ও বাবা বলে লাভ দেয়, আর যদি তাড়াতাড়ি বা না যায়, ছেলে যদি কিছু হয়ে যায়, মানে বাবা, মানে তুমি ভাবো, খালি পজিশনটা ভাবো যে বাবা দেখতে পাচ্ছে দূর থেকে, মেন রোড থেকে বাবা দেখতে পাচ্ছে ছেলে আলসেতে বসে রয়েছে। এইবার বাবা ফুল স্পিডে গাড়ি ঢুকিয়ে গাড়ি ফেলে দিয়ে দুম 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 ধাক্কা মারছে দরজায়, ঠিক আছে? ও ওয়াইফ আরো ভয় পেয়ে গেছে, কি হলো? এবার ও যখন ওর নাম নিয়ে ডাকছে, যখন দরজা খোলো দরজা খোলো বলছে, তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলেছে। ওই দরজা খোলার মোশানে দৌড়ে গিয়ে ছাদে উঠতে গেছে, বাচ্চাটাকে বাঁচাতে হবে। মোশানে উঠে এদিকে যখন ঘুরেছে, মানে সিঁড়িটা এরম গিয়ে এরম উঠেছে আর কি, অর্ধেকটা উঠে আরেকটু উঠতে গেছে, স্টপ হয়ে গেছে। ছেলে তো নিচে খেলা করছে। সে যখন দৌড়ে ঢুকছে, ছেলেটা চোখে পড়েছে, কিন্তু মোশানে তো উঠে গেছে। উঠে যাওয়ার পরে ভাবছে যে ছেলে তো আমার নিচে খেলা করছে, আমার ছেলে তো, বলে নিচে দৌড়ে এসে আমার ছেলে। তো বলছে হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? বলে আমি দেখলাম, আমি নিজের চোখে দেখেছি যে আলসেতে বসেও পা দোলাচ্ছে বাইরে। বলেছে, খুবই টেনশনের ঘটনা এটা। বলছে আর এখানে এক মুহূর্ত নয়, যা আছে তক্ষুনি এক্ষুনি নাও, এক্ষুনি নিয়ে আমরা এক্ষুনি বেরোবো। বলে ওখান থেকে সেই দিনকেই ওরা ওখান থেকে রাত্রিবেলায় পালিয়ে আসে। আসার সময় ঠিক যখন দরজাটা বন্ধ করছে, দরজাটা বন্ধ করার সময় ওর ওয়াইফের যেন আঁচল ধরে কেউ টানছে ভেতরে, আঁচল ধরে কেউ যেন টানছে, কোনো মতে যে ওখান থেকে বেরিয়ে চলে এসছে। এবার আসার পরে আমার তো জানো এইসব ঘটনা বাস্তু নিয়ে কাজ করি, যেহেতু আমার কাছে থ্রু খবর এসছে, আমাকে বললো যে এরকম আমার একটা ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার বাড়ি থেকে, আপনি যদি দেখতে যান তাহলে আমি এখান থেকে আপনাকে নিয়ে যাবো, যা খরচা লাগলো আমি সব করবো। এরাই কন্ট্যাক্ট করেছিল? এরাই কন্ট্যাক্ট করেছিল, ঠিক আছে? ওকে। এরপর আমাকে তো সব গল্পটা বললো, আমি সেটাই তোমাদের বললাম। আমি বাড়িতে ঠিক ঢুকতে যাব, ওই বাড়িটার কাছে যাব, দেখো আমার কাছে কিছু প্রোটেকশন নিয়ে যেতে হয় আমাকে, খুব সত্যি স্বাভাবিক। কথা বলতে, জানি যেখানে নেগেটিভ কিছু আছে, হ্যাঁ। আমার নিজের প্রোটেকশন আমার কাছে রাখতে হ্যাঁ। হয়, ঠিক আছে? তো যখন আমি ঢুকতে যাচ্ছি, যাওয়ার সময় বাড়ির সামনে একটা এই নারকোল গাছ মতন আছে, ঠিক আছে? কোথা থেকে নারকোল হয় না, নারকোলের পাতা, ওই যে নারকোল গাছের পাতা হয় না, মোটা মোটা দেখবেন, হ্যাঁ হ্যাঁ, বড় বড় পাতা। হ্যাঁ বড় বড় পাতা, ওই একটা পাতা ছিঁড়ে ওই সানসেট ঢোকার যে গেটটা সানসেট হয়, সানসেটের ওপর পড়লো। আর বাড়িটা একটু পুরনো গোছের ফাটল ফাটল ছিল বললাম না, ওইটা ভেঙে পুরো আমার সামনেই পড়েছে। মানে কয়েক সেকেন্ড কি বলছো? যদি আমি এগিয়ে যেতাম না, পুরোটা আমার মাথার উপর বা শরীরের উপর পড়তো। কয়েকটা সেকেন্ডের জন্য বেঁচে গেছি। তুমি পুরুলিয়া গেছিলে? পুরুলিয়া গেছে না, আমি পুরুলিয়া গেছি, এর মধ্যে অনেক জায়গায় তারপর গেছি। কি দেখলে ওই শিলিগুড়ি। বাড়িটা? এবার বাড়িটা তো বুঝতেই পারলাম যে কেন How was problem। your experience? এরপরে আমি বলে দিলাম যে এই বাড়িতে দু ধরনের আত্মা বা স্পিরিট এখানে রয়েছে, দু ধরনের। আর এটা পরবর্তী ক্ষেত্রে আমি খবরও পেয়েছি, খবর নিয়ে যখন জানা গেছে তখন বলেছে এখানে একজন মুসলিম তান্ত্রিক থাকতো। এই বাড়িটার পেছনে বললাম না পাতকো রয়েছে, হ্যাঁ। এই পাতকোটা থেকে আরো একটু বাড়িয়ে বাড়িটাকে আরো বড় করতো। যে বাড়ি মালিক বিক্রি করেছে বললো, সেই মালিক এই বাড়িটা নিজের জন্য বানিয়েছিল, বড় থাকবো বড় বলে। বানিয়ে থাকবো বলে। কিন্তু এই মুসলিম তান্ত্রিক একে ভয়ে দেখিয়ে নানা রকম ভাবে কালা জাদু এর উপর অ্যাপ্লাই করে তাকে পাগলের মতো করে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে? যে এই বাড়িটা আমাকেই দিতে হবে। সেই মানে মুসলিম তান্ত্রিকটা
ওইখানে বসে ওই কিছু কাজ করতে গিয়ে ওকেই ওরা মেরে দিয়েছে। আচ্ছা, মানে ও নিজেই মরে গেছে, নিজেই মরে গেছে, ওইখানেই ওই ঘরেই মারা গেছে। অনেক দিন পর যখন লোকে জানতে পেরেছে তখন তাকে ওই অবস্থায় বার করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু ওই স্পিরিট দুটোকে ওখানে বন্দি করে রাখা ছিল। স্পিরিটকে ছাড়ানোর অনেক রাস্তা আছে, ঠিক আছে, সেগুলো এগুলো বলা যাবে না, বলা যাবে না, বলা উচিত নয়। অনেকের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো অনেকে অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করার অনেক চিন্তা ভাবনা করতে পারে যে আমি এই সব জিনিসে না তো কাউকে অ্যাপ্লাই করতে বলি, না কাউকে এখান থেকে মানে অন্যরকম চিন্তা ভাবনা যে একে আমি কি করে আহ্বান করবো সেটাও জানাতে বলি, এগুলো বলি না। আমি বলি বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে তুমি এটা করতে পারবে না। ওই বাড়িতে ওই যে কুয়ো বললাম না, সাউথ ওয়েস্টে ডাউন, ওই যে বললাম বাড়ির পেছনে কুয়োটা রয়েছে, ওটা সাউথ ইস্ট ডিরেকশন। যাদের বাড়িতে সাউথ ওয়েস্ট ডিরেকশনে কুয়ো আছে তাদের জীবন গিয়ে দেখে নাও একবার। ওই বাড়িটা কি আর থাকার যোগ্য নয় তাহলে? হয়েছে। তারপরে আমি ওই বাড়িটাকে যেরকম প্ল্যান করেছি ওটাকে ভাঙালাম পুরো, অনেক কিছু, মেন দরজা থেকে আরম্ভ করে, ঘর থেকে আরম্ভ করে কিছু কাজ না, ওখানে মাথা খারাপ আমি কেন থাকতে যাবো, আমি পয়েন্ট আউট করে দিয়ে সেগুলোকে করিয়েছি। ভাঙালে আর বাড়ি ভাঙানো হলো, ভাঙিয়ে তার মধ্যে ওই কিছু কিছু জিনিস যেগুলো বাড়ি থেকে বের করা হলো। যেমন দেখবে পুরনো ঘড়ি কখনো কিনে আনা উচিত না। অনেকে পুরনো ঘড়ি কিনে আনে, পুরনো ঘড়ি। আমার এক ভাই তো কিনেছে, প্রেত কথার যে সাউন্ড করে ওই তো পুরনো ঘড়ি কিনেছে। হাতে পড়ার নয়, হাতে পড়া আমি ওকে হাতে পড়তে না বলেছি, কম্পিউটারের পাশে ঘরের দেওয়ালে যে বড় ঘড়িগুলো। আচ্ছা, এই ঘড়ি যে কত ইম্পর্টেন্ট তোমার ধারণা নিয়ে আজকে বলবো, ঘড়ি নিয়েও বলবো। বলো। এই যে ঘড়ি, সবাই তো যে কোনো একটা ঘড়ি পছন্দ করে, কিনে নিয়ে আসে, নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দেয় যে কোনো দিকে। তুমি যদি দেখো যে পূর্ব দিক থেকে শুরু করি, যদি পূর্ব দিকের মধ্যে যদি কোনো দেখো যে তুমি গোল কোনো সাদা ঘড়ি লাগিয়েছো, যাদের বাড়িতে আছে সবাই দেখতে পাবে, ঠিক আছে। যাদের বাড়িতে পূর্ব দিকে গোল ঘড়ি রয়েছে, বড় ঘড়ি অনেকে কেনে বাড়িতে সুন্দর লাগার জন্য, বড় সাদা রঙের একটা ঘড়ি লাগিয়ে দিল, তাদের বাড়িতে দেখো কি প্রবলেম, তাদের সময় যাবে না। দেখো এই সময় হচ্ছে কাল, সময়কে বলে কাল, ঠিক আছে। তোমার যদি ঘড়ি যদি ভুল দিকে থাকে তোমার সময় কখনোই ঘুরবে না। পূর্ব দিকে যদি গোল ঘড়ি হয়, বা পশ্চিম দিকে যদি ধরো রেক্ট্যাঙ্গুলার ঘড়ি হয়, অনেকে দেখবে ওই আজকের দিনে মিউজিক্যাল ঘড়ি হয় যেগুলো রেক্ট্যাঙ্গুলার টাইপ হয়, ঠিক আছে। যদি পশ্চিম দিকে হয়, যদি ধরো উত্তর দিকের রেক্ট্যাঙ্গুলার টাইপ মানে ত্রিকোণ কোনো ঘড়ি লাগিয়েছে, এই ঘড়িগুলো হচ্ছে খুব নেগেটিভ। বাড়ির যদি দেখো পূর্ব দিকে ঘড়ি লাগাতে পারো, উত্তর দিকে ঘড়ি লাগাতে পারো, উত্তর পূর্বতে লাগাতে পারো, কিন্তু কখনো দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে ঘড়ি লাগানো উচিত না। পশ্চিম দিকে লাগাতে পারো, কিন্তু দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমের মধ্যে উত্তর পশ্চিমে ঘড়ি, উত্তর পশ্চিমে তাও হতে পারে। উত্তর পশ্চিম পুরোপুরি না, আমারটা অ্যাকচুয়ালি উত্তর দিকেই ঘড়ি। উত্তর দিকে হলে খুবই ভালো ঘড়ি, অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু উত্তর দিকে লাল রঙের ঘড়ি বা লাল ডায়াল ঘড়ি তাও চলতে পারে, অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। এই যে ঘড়ি প্রত্যেকটা মানুষের বাড়িতে যাদের দেখবে দুর্ভাগ্য চলছে, খুব খারাপ সময় চলছে, তাদের বাড়িতে গিয়ে দেখতে পাবে সাউথ থেকে মানে দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমের মধ্যেই ঘড়ি রাখা আছে। একটা ঘড়ি মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা ধরো আমি তোমার বলি, আমার বাড়িতে ধরো 3টে ঘড়ি, আমার যে ডাইনিংটা রয়েছে সেই ডাইনিং এর হচ্ছে ডিরেকশন দেখো একদম পরিষ্কার ব্যাপার, এটা সম্পূর্ণ ঘড়ির কাঁটার মতন আমাদের ডিরেকশন। মা বাবার ঘরের ঘড়িটা যেমন ধরো পশ্চিম দিকে ঘড়ি, আমি বললাম এক্ষুনি ভালো, কোনো অসুবিধা নেই। আমার ঘরের ঘড়িটা যেমন সেটা যেন রেক্ট্যাঙ্গুলার না হয়, গোল হলে খুবই ভালো, কোনো অসুবিধা নেই। তো একটা ঘড়িও মানুষের জীবনকে বদলাতে পারে, ঠিক আছে। বাস্তু তো এটাই না যে আমার ঘরের কোন ডিরেকশনে আমি কি রাখবো। বসবাসযুক্ত জায়গা এবং বস্তুকে নিয়ে হয় বাস্তুর ডেফিনেশন, মানে আমি যেখানে বসবাস করছি সেই বসবাসযুক্ত জায়গা এবং তার মধ্যে কোন অবজেক্ট বা কোন প্রোডাক্ট আমি কোথায় রেখেছি। আমি আগের দিনও বলেছি আলপিন টু এলিফেন্ট এভরি সবকটার মধ্যে এনার্জি রয়েছে, প্রত্যেকটা এনার্জি। এই এনার্জি আমি কোথায় প্লেস করেছি তার উপর ডিপেন্ড করছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কারোর খাবার স্টোর করছে, অনেকের মানুষ দেখবে বাড়িতে চাল, গম, আটা, ময়দা, সুজি অনেক কিছু সারা মাসেরটা স্টোর করে রেখে দিয়েছে। নর্থ ইস্টে খাবার জিনিস স্টোর করে রেখেছে। মেয়েদের হলে টিউমার, ছেলেদের টিউমার, সিস্ট, তারপর আরো ধরনের মেয়েদের যত ধরনের শারীরিক প্রবলেমগুলো হবে সব প্রবলেমে ভুগছে। দেখুন প্রত্যেকটা বাড়িতে এরকম কোনো বাড়ি নেই যে আমার কথা ভুল বলবে। আজকে 20-22 বছর হয়ে গেল এটা নিয়ে রিসার্চ করছি, 22 বছর হয়ে গেছে রিসার্চ করছি, এটা আমার একদিনের কথা না।
নর্থ ইস্টের মধ্যে তোমার কাছে কি লোকে এই কারণে আসে যে হচ্ছে তার পুরো বাড়িটাকে কাস্টম করে দেওয়ার জন্য? নিশ্চয়ই, প্রত্যেকটা যে আপনি যারা আমার পুরো serious, বাড়িটা ফিক্স করে দিন যে কোথায় কি আমি রাখবো। যারা সিরিয়াস, যারা জীবনে ভাবে যে আমার জীবনে এগোতে হবে, আমার জীবনে কোথাও যেন আটকে গেছি, কেন আটকেছি? হেলথ ইস্যু বলো, প্রবলেম বাড়িতে রয়েছে, তোমার জীবনে ফিনান্স ডেভেলপমেন্ট হচ্ছে না, এইখানে রয়েছে, সন্তান হচ্ছে না, বাড়ি যদি ভুল থাকে সে বাড়িতে সন্তান হয় না, সন্তান হতে গিয়ে বাধা হয়। কি কারণে হয়? সন্তান যদি তুমি সাউথ ওয়েস্ট, সেই সাউথ ওয়েস্টের প্রবলেম হবে। সাউথ ওয়েস্টে যদি বাড়ির মধ্যে ড্যামেজ হয়, যদি সাউথ ওয়েস্ট কাটা হয়, সাউথ ওয়েস্ট যদি সেখানে যদি না থাকে, সাউথ ওয়েস্টে যদি না থাকে, তাহলে সে বাড়িতে বাচ্চা হওয়া খুব সমস্যা। জানবে কিছু কিছু মানুষকে আজকে সবার জন্যই বলে দিই, যে যারা ধরো কনসিভ করেছে, ঠিক আছে, তাদের দেখবে পূর্ব দিকে ম্যাক্সিমাম বাড়িতে যায়, যারা পূর্ব দিকে শুয়েছে, মানে কনসিভ করার পর পূর্ব দিকে থেকেছে, তাদের বেবির টাইমে হয়নি। পূর্ব দিকে মাথা করে যদি, মানে পূর্ব দিকে মাথা না, পূর্ব দিকের দিকে, আচ্ছা, পূর্ব দিকে যদি কোনোভাবে শয়নকক্ষ হয় বা সেখানে যদি বেশি টাইম স্পেন্ড করে, আর পশ্চিম দিকে হলে? পশ্চিম দিকে হলে তাও ভালো, বেটার, কিন্তু পূর্ব দিকে থাকলে অ্যাডভান্স হবে, আচ্ছা, 1 মাস 1.5 মাস প্রি ম্যাচিওর হবে, প্রবলেম হবে। এই যে মানে একটা বাচ্চা হওয়ার আগে থেকে একটা মানুষ মারা যাওয়া পর্যন্ত প্রতিটা সময়ের মধ্যে বাস্তু অ্যান্ড অ্যাস্ট্রোলজি একদম জড়িয়ে রয়েছে। এই যে শোয়া বললাম না, যেখানে মা ওখানে শুলে বাচ্চা প্রিম্যাচিওর হবে, প্রিম্যাচিওর হলে বুঝতেই পারছো অনেক প্রবলেম, কমপ্লিকেশন তৈরি হবে। বাস্তু নিয়ে সব থেকে বেশি সমস্যা তোমার কাছে কি আসে? সব থেকে বড় হচ্ছে ফাইন্যান্সের সমস্যা। মানে কি প্রশ্ন করে মানুষ ওখানে? পয়সা নেই, টাকা নেই, পয়সা কি করে আসবে? পয়সা কি করে আসবে? এখন তো মানুষজন প্রচুর ক্রিস্টালস পড়ে, লাইক হচ্ছে না, তোমার পাইরাইট পড়ে দেখেছি। পাইরাইট পড়ে, সেটা অরিজিনাল হতে হবে না, কিন্তু একটা কথা বলি, এটা তো বুঝতে হবে, সবার পড়লে কি উন্নতি হবে? হবে না। অ্যাকচুয়ালি আমি হাতের রিস্ট বলছি না, দেখো আমি হাতের রিস্টে কিন্তু আমার চন্দন রাখা আছে, এটা কিন্তু আমার ওই রুদ্রাক্ষ না, অনেকে ভাবতে পারে রুদ্রাক্ষ, আমি তো দেখে আমি তাই দেখে ভেবেছিলাম প্রথমে। আমার এটা কিন্তু চন্দন রাখা আছে। আচ্ছা, কারণ কি হয় চন্দন এটা রাখলে? আমি আমার রাহুকে ট্রান্সফার করিয়েছি। আমাদের শরীরটা 12 ভাগে বিভক্ত, 12টা আমাদের জোন রয়েছে, ঠিক আছে, তো আমি কোন জায়গায় যে হাতে যখন পড়ছি, জানবে এটা 3rd হাউসে চলে যাচ্ছে, এটা 3rd হাউসে তুমি কি রাখছো। এবার 3rd হাউস মানে হাতের এই রিস্ট হচ্ছে 3rd হাউসে, পুরো হাতটা, ডান হাতটা ছেলেদের হচ্ছে 3rd হাউস, বাঁ হাতটা হচ্ছে মেয়েদের 3rd হাউস, ঠিক আছে। এই কনসেপ্টটাই তো আমি জানতাম না, না, এটা এরকম কিছু এইগুলো কনসেপ্ট জানতে হয়। এগুলো মানুষকে এফেক্ট করে, দেখবে কেউ একটা মানুষের শরীর 12টা ভাগে বিভক্ত, 12টা ভাগে মানে আমরা কি কি জোন করেছি, মানে মেষ থেকে মিন পর্যন্ত। আচ্ছা, আমাদের মেষ রাশি হচ্ছে আমাদের মাথা, বৃষ রাশি হচ্ছে আমাদের গলা, মিথুন রাশি হচ্ছে আমাদের হাত, এরকম ভাবে বোঝাচ্ছি, পরপর রাশি অনুযায়ী পা পর্যন্ত রয়েছে, মীন রাশি হচ্ছে পা পর্যন্ত, বাকিটা বললাম না, ঠিক আছে। তো এই যে 3rd হাউস মিথুন রাশি তোমার কোন হাউস হচ্ছে এটা ইম্পর্টেন্ট। 3rd হাউসে যখন চলে যাচ্ছে, তোমার রিস্ট হচ্ছে 3rd হাউস মিথুন রাশি। এবার মিথুন রাশিতে যদি ধরো কারো অষ্টম ভাব হলো, কেউ পাইরেট পড়লো পয়সার জন্য, শুক্র ওখানে চলে গেল, তাহলে 3rd হাউসে চলে গেল, 8th হাউসে শুক্র, তাহলে কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়বে। এই পাইরেট পড়ার পরে কোনো না কোনো ফুল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়বে। যদি ধরো কারোর হচ্ছে 12th হাউস হচ্ছে, ঠিক আছে, ওখানে 12th হাউস হচ্ছে, মানে কর্কট লগ্ন হলে 12th হাউসই হবে। এই 12th হাউস হচ্ছে যখন আপনি পড়বে, যে পয়সা কি করে খরচা করবে সেই চিন্তা করবে, যে আমার কাছে যে টাকা আছে ওটা পড়ার পর খরচা কি করে করবে। এবার বলবে না, এটা পড়ার পর আমার কাছে টাকা এসছে, এটা সত্যি কথা, কিন্তু সেটা লোন করে। আচ্ছা, ডেট লোন করেছে মানে কি, ডোবার জন্য। তো এই যে প্রত্যেকটা জিনিস জানবে, যে কোনো এগুলো হচ্ছে রেমিডি, ছোট ছোট রেমিডি, এগুলো না জেনে কারোর পড়া উচিত নয়। আমি কত ভুল দেখাবো তোমাকে, সব থেকে একটা ভুল দেখাবো, দেখবে প্রুফ করে দেবো, প্রুফ একদম, প্রত্যেকটা মানুষ বাড়িতে প্রুফ করতে পারবে। আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে সূর্যের একটা সিম্বল পাওয়া যায়, মানে সূর্য, মানে চারদিকে 6টা রয়েছে, চোখ মুখ রয়েছে, এটা সবাই দেখবে বাড়িতে, আমাদের হিন্দু শাস্ত্র যারা মানে তারা অনেকেই ম্যাক্সিমাম বাড়িতে রাখে। এটা কি সত্যি সূর্য রেখেছে? কি রেখেছে তারা? শনিকে রেখেছে। মানুষ আরো ভুল করছে। এবার প্রুফ করবে কি করে? কিভাবে? সূর্যের হচ্ছে গোপ থাকে না, সূর্যদেবের গোপ হয় না, মানে গোপ রাখা নেই, আমাদের শাস্ত্র যা বলছে সূর্যদেবের গোপ হয় না, ঠিক আছে। আর শনিদেবের বড় মোচ হয়, 99% বলছি, 99% যারা বাড়িতে আছে মিলিয়ে দেখুন, প্রত্যেকের বাড়িতে মুচালা রয়েছে, যেটাকে স্যাটানকে রাখা হয়েছে। মানুষ জানেই না,
ভুল করছে। আজকের দিনে আবার কালো রঙের সূর্য বেরিয়েছে, আর মোচ কালো। তাহলে তো শনি, তো ওটা শনিদেবই তো। মানুষ তো পূর্ব দিকে লাগিয়েছে। জীবন যে কতটা কারণ শনিদেব তো বেসিক্যালি সূর্যদেবের অ্যান্টি, ছায়া, তো ছায়া সন্তান, তো ছায়া সন্তান, কিন্তু অ্যান্টি না। অ্যান্টি তো, হ্যাঁ। সূর্য হচ্ছে সৃষ্টিকর্তা আর শনি হচ্ছে ধ্বংসকর্তা। যে কোনো ধ্বংসের পেছনে শনি থাকবে আর যে কোনো সৃষ্টির পেছনেই রবি থাকবে। একটা ডিম ফাটালেও তাকে অরেঞ্জ কালারই বেরোয়, যখন একটা ডিম ফাটাবে সেখানে অরেঞ্জ কালারই বেরোয়। রবি ছাড়া কখনো সৃষ্টি হতে পারে না, কোনো কিছু সৃষ্টি হতে পারে না। স্বাভাবিক। আর তুমি শনি ছাড়া কোনো কিছু ধ্বংস হতে পারে না। তাহলে এটা আমাদের সঙ্গে কিন্তু একটা কিছু ভেতরে দেশের ওপর এটা করা হচ্ছে। তুমি কিন্তু হেভি হেভি ইনফরমেশন দাও। ইনফরমেশনগুলো আমি চিন্তা করে করে দেখি যে মানুষ কেন ভুল করছে, কি করে ভুল করছে। তুমি মার্কেটে, সারা মার্কেটে আমি গ্যারান্টি দিচ্ছি কোথাও সূর্য পাবে না, সারা দুনিয়ায় শনি। আমি 99 বলেছি, মিলিয়ে দেখুক মানুষ, পডকাস্টে অ্যান্সার দেবে সত্যি কিনা, ভুল বলছি না সত্যি বলছি, মিলিয়ে দিক। যত লোকের বাড়ি আছে 99% লোকের বাড়িতে সূর্য নেই, শনি আছে। আর আপনি শনিকে কি হচ্ছেন, পূর্ব দিকে রাখছেন, তো দুনিয়া আরো খারাপ হয়ে যাচ্ছে। শনিদেবকে রাখলে কোন দিকে রাখা উচিত? শনিদেবকে রাখাই উচিত না বাড়িতে। শনিদেবের তো পুজোই হয় না বাড়িতে, শনিদেবের পুজো তো বাইরে হয়। আর আপনি কি করছেন, বাড়িতে শনিদেবকে প্রতিষ্ঠা করছেন, তাহলে ভালো কোথা থেকে হবে? ভুল তো আপনার হবেই। এরকম বাস্তু নিয়ে প্রচুর রয়েছে, পডকাস্ট রয়েছে, অনেক ভুল তথ্য দেওয়া রয়েছে। আমি দেখেছি রিলস রয়েছে কত, যে আপনি সাউথ ইস্টে একটা লাল বাল্ব জ্বালিয়ে দিন, আপনার পয়সাই পয়সা, পয়সাই পয়সা বলছে। আরে আর তাহলে জন্মছক জানে না কারোর, পুরো ব্যাপারটাই একটা জিনিসের উপর কোনো নির্ভরশীল দিন নয়। নয়, জন্মছক আছে, বাস্তু আছে, সবকিছু বুঝতে হবে। এইবার আমি বলি, মানে আমাদের যদি সাউথ ইস্ট বলি, সাউথ ইস্ট হচ্ছে আমাদের মীন রাশির ঘর, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, সাউথ ইস্ট হচ্ছে মীন রাশির ইন্ডিকেশন করছে, মীন রাশির ঘরটা হচ্ছে সাউথ ইস্ট ডিরেকশন। এবার বাল্ব জ্বালাতে বললো, ঠিক আছে, লাল বাল্ব জ্বালিয়ে দিল। কারোর ধরো সিংহ লগ্ন, সিংহ লগ্নের অষ্টম ভাব হয়ে যাচ্ছে। সিংহ লগ্ন থেকে কাউন্ট করে যদি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন অষ্টম ভাব হয়ে যাচ্ছে। তাহলে এই যে অষ্টম ভাব হয়ে গেল, তাহলে অষ্টম ভাবে যখন মঙ্গলকে অ্যাক্টিভেট করলাম রেড কালার দিয়ে, তো অ্যাক্সিডেন্ট তো গ্যারান্টি। লোক পয়সা ইনকাম করার চেষ্টা করছে। আমাকে বলো তো এটা কি করে ক্যালকুলেট করে, আমি একবার ক্যালকুলেট করে দেখবো। এটা ক্যালকুলেশন, এটা সত্য ঘটনা যে আপনি কোন জিনিসটা কোথায় রেখেছেন, কার জন্য। সবার জন্য এক জিনিস নয়। এই যে ক্রিস্টাল বলছো পড়তে, ক্রিস্টাল পড়বে, নিশ্চয়ই পড়বে, কোনটা পড়া উচিত এটা জানার দরকার। পয়সার জন্যই যে এটা পড়তে হবে, একদম ভুল তথ্য। এগুলো মানুষ বিজনেসের জন্য, নিজেকে দেখানোর জিনিস বিক্রি করার জন্য অনেক মানুষকে এটা বলা হয় যে এটা পড়লেই পয়সাই পয়সা, পয়সাই পয়সা। এটা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা, প্রত্যেকটা মানুষের তার চার্ট আলাদা যেমন হবে, সেরকম গ্রহ কম্বিনেশন আলাদা, তাদের রেমিডিও আলাদা। প্রত্যেকটা মানুষের যে বাস্তু করতে হবে এরকম ব্যাপার নেই। কিন্তু আমার জন্মছক তো আমি করলেই আমি বলে দেবো তোমার বাড়ির বাস্তুতে এখানে এই জিনিসটা রয়েছে। একই দিনে জন্মে, একই সময়ে জন্মেও মানুষের ভাগ্য আলাদা আলাদা হয়। কেন হয়? কারণ নক্ষত্র আলাদা হয়ে যায়। আমি যখন জন্মেছি, আমার জন্মের সময় আমার লগ্ন একই রয়েছে, রাশি তো একই থাকবেই, লগ্ন একই রয়েছে, কিন্তু লগ্নের যে নক্ষত্রটা সেটা চেঞ্জ হয়ে যায়। এবার চেঞ্জ হয়ে গেলে মানে যে কোনো প্ল্যানেটের নক্ষত্র হচ্ছে মেন, নক্ষত্র হচ্ছে ড্রাইভার। পরিষ্কার কথা, একটা গাড়ির ড্রাইভার হচ্ছে নক্ষত্র। ড্রাইভার চালাবে। তোমাকে একটা মার্সিডিস কিনলে তুমি, ঠিক আছে, তুমি মার্সিডিস কিনলে ধরো, কেনার পর একটা আনাড়ি একটা ড্রাইভারকে তুমি তুলিয়ে দিলে, 407 চালানো একটা ড্রাইভারকে তুললে, বা ধরো একটা বাজে ড্রাইভার যে গাড়ি চালাতে জানে না তাকে বসিয়ে দিলে। এবার ভাবো, সে গাড়িটা যখন চালাবে তুমি সেই মজাটা নিতে পারবে, আনন্দ নিতে পারবে? গাড়ির বাম্পারের উপরে দাম করে লাফ দিয়ে উঠলো, ঠিক আছে, খ্যাঁ করে ঘুরিয়ে দিল, তুমি এই পাশ থেকে এই পাশ হয়ে গেলে, ঠিক আছে, তুই বলবে ভাই কে মার্সিডিজের থেকে তো আমার ওই গাড়ি ভালো, এই গাড়িতে তো মজাই নেই, তাই না? কিন্তু গাড়ি তো ভালো, গাড়ি তো ভালো, কিন্তু ড্রাইভার ভুল। সেরকম তোমার লগ্ন ভালো হতে পারে, তোমার রাশি চক্র ভালো হতে পারে, নক্ষত্র খারাপ হলে রেজাল্ট পাবে না। বা হয়তো
পাইরাইটটা ভালো, কিন্তু তুমি যেখানে তোমার ধারণ জন্য করছো প্রয়োজন, তোমার তোমার জন্য হয়তো প্রয়োজন কিনা প্রয়োজন নেই। সেটা জানতে হবে, প্রয়োজন কিনা। তুমি আমাকে আমরা একটা লাস্ট কনভারসেশনে যাই, আমাদের কনভারসেশন শেষ হবে না বেসিক্যালি, বুঝতেই পারছেন এভাবে চলতে থাকলে চলতেই থাকে। আপনারা অতনুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার। এবং মানে আমি খুব কম পডকাস্টে এরকমভাবে বলি, কিন্তু অতনুদা ইজ আ রিয়েলি আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি, সেটা আপনারা কথা বললে বুঝতে পারবেন। আমি তোমার কাছ থেকে জানতে চাই যে আমরা তো সব রাশিদের ব্যাপারে জানলাম যে এই 2026 সাল কোন রাশির কেমন যাবে, এটা তো প্রচুর পডকাস্টে আগে আলোচনা হয়েছে, আমাদেরও এখানে পডকাস্টে আলোচনা হয়েছে। আমি তোমার থেকে জানতে চাই যে যাদের ধরো ওই জন্ম তারিখগুলো 1, 2, 3, 4 এইভাবে কাউন্টিংয়ে কোন সংখ্যার জন্ম তারিখের মানুষের এই বছরটা কিরকম, এই বছরের কাদের ভালো যাবে? হ্যাঁ, এটা এক বলতে থেকে পারো 1 থেকে শুরু হোক। দেখো 1, 10, 19, 28, ঠিক আছে, হ্যাঁ। 1-এর তারিখ যতগুলো যোগ করবে সবই 1-এর তারিখ হবে। 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, 8, 2, 10, 1 হবে। এইভাবে যাদের যাদের জন্ম 1 তারিখে জন্ম, তাদের অনেক সময় আমি দেখেছি যে সূর্যকে জল প্রদান করার কথা বলা হয়, ঠিক আছে, কিন্তু যাদের 1 তারিখে জন্ম বা 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখে জন্ম হয়, তারা কিছু সূর্যকে জল প্রদান করলে সেই অনুযায়ী রেজাল্ট পায় না। যারা করেছে তারা পডকাস্টে আমাকে বলতে পারবে, ঠিক আছে। কিন্তু 1 তারিখে জন্ম যাদের, তারা কিন্তু সূর্য প্রণাম করলে সব থেকে বেশি উপকার পায়। আচ্ছা, 1 তারিখে যাদের জন্ম হয় তারা যদি মানে এক্সারসাইজ করে, মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এতে তার যোগা। জীবন গড়ে না, যোগা না, ঠিক আছে। যোগা হচ্ছে 7 তারিখ যাদের হয়, 7 তারিখ আচ্ছা যোগাকে তুমি স্পিরিচুয়াল স্পিরিচুয়ালে aspect চলে এ যাবে। ফেলে আসা, এটা সবই প্ল্যানেট, বুঝতে পেরেছি। মানে যোগাকে আমি ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে ফেলবো না, না, জিমকে ফেলতে পারি না, জিমকে ফেলতে পারবে, জিম মঙ্গল। আচ্ছা, তাহলে ফিজিক্যাল যখনই তুমি এক্সারসাইজ কোনটা বলছো? মানে ডন বৈঠক মারা এইসব? ডন বৈঠক, Free hands. ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি বলছি, যেগুলো হাতে কোনো কিছু নেব না নিয়ে আমি নিজে এক্সারসাইজ করছি, কোথাও ঝোলা, কোথাও ওঠা, যেগুলো হয়, হ্যাঁ, মানে চিন আপ করা, এইগুলো হচ্ছে 1 তারিখের জন্য সব থেকে বেস্ট, ঠিক আছে। মানে খালি মাঠে দৌড়নো, এগুলো হচ্ছে 1 তারিখের জন্য, যারা এই 1 তারিখে বছর জন্মেছে সবথেকে ভালো হবে, তাদের জন্য ঠিক আছে? বেস্ট। 1 তারিখ। সূর্যকে প্রণাম করো, সূর্য প্রণাম ইয়েও রয়েছে, প্রণাম মন্ত্র, মানে মন্ত্র না পাঠ করে সূর্যকে নমস্কার করার ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামও করতে পারবে। সূর্য প্রণাম যে ব্যায়াম রয়েছে সেটাও করার জন্য 1 তারিখের জন্য এই বছর সব। দেখো মানে এটা হচ্ছে 2026 হচ্ছে 1 তারিখ, মানে নাম্বারটা আসছে 1। আমি তোমায় গ্যারান্টি দিতে পারি বস, দেখবে তুমি এপ্রিল মাসের পর থেকে বেশ কিছু চেঞ্জ হবে, তাই না? বেশ কিছু চেঞ্জ হবে, অনেক কিছু পরিবর্তন আসবে, নতুন অনেক চাকরির সুযোগ কিন্তু আসবে। যারা 1 বছরে যারা 2026-এ করতে পারবে তারা অনেক দূর এগোবে। আর 2026-এ যারা লেজি হবে, যারা কিছু করবে না, তাদের জীবনটা শেষ হয়ে যাবে। অ্যাক্টিভ হতে হবে, এটা ইম্পর্টেন্ট, কারণ রবির বছর সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, সবার জন্য, প্রত্যেকের জন্য। আচ্ছা, কারণ সূর্যদেব, ভালো করে তোমার একটা জিনিস আমি আবার একটা জায়গায় দেখাই, তুমি ধরো রাত্রিরে জেগেছো, ঠিক আছে, রাত জেগেছো, ঠিক ভোর হতে আসবে, মানে তখন তুমি শুয়ে পড়লে, ঠিক আছে, 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমো, তো ফ্রেশ হয়ে যাবে। ঠিক সূর্য উদয় হয়ে গেল, তারপরে তুমি ঘুমো, 5 ঘন্টা ঘুমো, শরীর ছাড়বে না। মিলিয়ে নিও, যে কোনো মানুষ মিলিয়ে দেখাতে পারে। সূর্যোদয়ের পর ঘুমোতে বলছো? সূর্যোদয়ের পর মানে হয় তাড়াতাড়ি ওঠো, নইলে সূর্যকে দেখে ঘুমো। না, সূর্য ওঠেনি, উঠবে, তার আগে যদি তুমি শুয়ে পড়ো, তুমি 3 ঘন্টা ঘুমো, তোমার শরীর ফিটও থাকবে। মানে একজনের এক রকম শরীর, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু তোমার 3 ঘন্টায় মেকআপ হয়ে যাবে শরীর, ঠিক আছে। কিন্তু যদি একবার সূর্য উঠে যায় আর তারপর যদি তুমি ঘুমোতে যাও, 5 ঘন্টাতেও তোমার শরীর ঠিক হবে না। এবার কিছু মানুষ এক্সেপশনাল থাকবেই, যারা ধরো বাস ড্রাইভার রয়েছে, যারা কার, এবার তো পুরোটাই সারাদিন কি কাজ করছে তার উপর। আমরা তো একটা আইডল শরীরকে নিয়ে কথা বলছি। আইডিয়াল শরীরকে, মানে নর্মাল মানুষ যদি করে তাহলে দেখতে পাবে। তো 1 তারিখে যাদের জন্ম, তারা এগুলো করলে মানে সব সময় জানবে যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে তাদের জীবনে কিন্তু খুব উন্নতি হবে। ওকে, যেমন হচ্ছে 2 তারিখে যাদের জন্ম, ঠিক আছে, 2 তারিখে যাদের জন্ম, তারা এই বছরে 1 বছরে শিবের আরাধনা করা ভেরি ইম্পর্টেন্ট। মানে শিবের দুধ চড়ানোটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন অন্তত 2 চামচ দুধ গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবের অভিষেক করলেও তাদের লাইফে নতুন অপরচুনিটি আসতে শুরু করে দেবে 2 তারিখের। আচ্ছা, 3 তারিখে যাদের জন্ম, তারা যদি ছোলার ডাল
বা ধরো কোনো মানে কি বলবো হলুদ রঙের কিছু জিনিস, সেগুলো যদি গরুকে খাওয়ায় যে বছর 2026 তার কাছে বাম্পার যাবে। মানে 3 তারিখ মানে তুমি বলছো যারা 12 তারিখে জন্মেছে, 21 তারিখে জন্ম, যাতে তারা প্রত্যেক 30 তারিখে, ঠিক আছে, তাদের প্রত্যেকের কিন্তু নতুন অপরচুনিটি শুরু হয়ে যাবে। হিসাবটা হচ্ছে 12 মানে 2 আর 1 3, 21 মানে 2 আর 1 3 এবং 30 এ 3 + 0 3। 4 তারিখে যদি জন্ম, 4 তারিখে জন্ম, আমি বলবো 4 তারিখে এই 2026-এ কোনো ধরনের নেশা থেকে যদি দূরে থাকতে পারে, তাদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি আসবে। আচ্ছা, বিশেষত রবিবার দিন, বৃহস্পতিবার দিন, মঙ্গলবার দিন, 3টে দিন যত নেশা কম করতে পারবে তত তাদের জন্য ভালো হবে। 4-এর জন্য, 5-এর 4 নিয়ে আর কিছু বলো একটু, আমি বসে আছি তো সামনে। 4-এর জন্য 4-এর নতুন অপরচুনিটি আসবেই যদি তারা নেশা থেকে দূরে থাকে। প্রথম বলে ভালো বলতে হবে যে কি কি করলে ভালো হবে। যদি শিবের মন্দিরে মদ দান করা যায়, মদ দান করলে সব থেকে বেশি পূর্ণ লাভ করবে। এই বছরের নতুন অপরচুনিটি শুরু হয়ে যাবে 4-এর জন্য। 4-এর জন্য সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির নেচারকে দেখা। নেচার, গাছ লাগানো, মানে কোনো জায়গায় মানে যে পরিবেশ যেটা আছে, পরিবেশ যাতে ভালো হয় এমন কিছু যদি করা যায়, 4-এর এই বছরটা কিন্তু সব থেকে ভালো যাবে। জানবে 4 হচ্ছে রাহু, আর তার অ্যান্টি হচ্ছে কিন্তু রবি, ঠিক আছে। কিন্তু রবি কিন্তু মানে রাহু কিন্তু রবিকে অনেক ওপরে তুলে দিতে পারে, অনেক ওপরে তুলে দিতে পারে। রবি আর রাহু যাদের 4 তারিখে জন্ম, সোশ্যাল মিডিয়াতে এই বছরে তাদের বাম্পার টাইম। আচ্ছা, রাহু সাবস্ক্রাইব তাড়াতাড়ি, এক ফোঁটা লেট করলে হবে না, জলদি জলদি সাবস্ক্রাইব এন্ড শেয়ার। যাদের 4 তারিখে জন্ম তারা এই বছরে অনেক অনেক সুযোগ পাবে খুব তাড়াতাড়ি। এই যে সাবস্ক্রাইব বলছে না, প্রচুর সাবস্ক্রাইবার পাবে তারা, একদম গ্যারান্টি। মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। 5 তারিখের জন্য ব্যালেন্স বছর, কোনো অসুবিধে নেই, মোটামুটি চলতে পারে। ছোট ছোট ভুল থেকে বিরত থাকতে হবে। মানে 5-এর যেটা হবে সব থেকে বেশি মাইন্ড, মানে চিন্তা করবে আর এই বছরে মাইন্ডকে যদি শান্ত করতে পারে, তাহলে 5-এর যাদের জন্ম তারিখ আছে তাদের জন্য এবছর বাম্পার বছর, খুব ভালো বছর। 6-এর জন্য কিন্তু টেনশন আছে, নতুন অপরচুনিটি আসবে, নিজে হাতে নষ্ট করবে। আচ্ছা, যাদের 6-এর তারিখে জন্ম, যাদের মানে নতুন নতুন অপরচুনিটি আসবে, সুযোগ পাবে, কিন্তু নিজে হাতেই সেটাকে নষ্ট করবে। 6-এর জন্য খুব সাবধান, কারণ বুঝে চলতে হবে, প্রত্যেকটা ডিসিশন ভালো করে ভেবে করতে হবে। 6-এর জন্য ভালো রয়েছে, অসুবিধা নেই, যদি বুঝে নিতে পারে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। 7-এর জন্য যেটা বলবো সেটা কিন্তু যদি সে মানে অকাল্টের ওপর যদি থাকে, বা যদি সে কেতুর কাজ করে তাহলে তো ভালো। যদি কেতুর না কাজ করে, তাদের কিন্তু কিছু পুজোর রিচুয়ালস আমি বলতে পারবো যেগুলো করা উচিত প্রত্যেক দিন। সব থেকে বড় হচ্ছে 7-এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সেটা হচ্ছে গরুকে খাওয়ানো। এটাকে বলে, আমি বলে দিচ্ছি, গোগ্রাস বলা হয়। গোগ্রাসটা কি হচ্ছে, তুমি সকালবেলা যে খাবারটাই খাবে, প্রথম যে খাবারটা খাবে, সেই খাবারটার কিছু অংশ গরুর জন্য রেখে দাও। গরুকে খাইয়ে যদি তারপর তুমি সেই খাদ্য গ্রহণ করো, আমি গ্যারান্টি দিতে পারি, লিখে দিতে পারি, 7-এর যাদের জন্ম তারিখ রয়েছে প্রত্যেকটা মানুষ এই 2026-এ মানে ভিখারি থেকে রাজা হবে, গ্যারান্টি দিচ্ছি। 2026-এই করতে হবে। 2026-এ গোগ্রাস মানে আমি আবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে, গরুকে মানে নিজের যে সকালবেলার যে প্রথম ভোজন, সেই ভোজনের কিছুটা অংশ তুলে সেটাকে যদি গরুকে খাইয়ে তারপর যদি নিজে খাদ্য গ্রহণ করে, তাহলে তাদের জীবনে 2026 বল্লে বল্লে হয়ে যাবে, গ্যারেন্টি বললাম। 8-এর জন্য এই বছরটা খুব প্রেশার থাকবে, ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট লাগা, এগুলো কিন্তু হবে। মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে, এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে এরকম হতে পারে যে যে জিনিসটা ভুল করলোই না, তার খেসারত কিন্তু সে এবছর নিতে পারে, ঠিক আছে। 8-এর জন্য আমি একটা কথা বলবো, মা কালীর মহামন্ত্র জপ করা উচিত। মা কালীর মন্ত্র, ঠিক আছে, জপ করলে গুগলে পেয়ে যাবে, এখন আমার বলার দরকার নেই। মন্ত্র সবসময় উচ্চারণ করতে নেই, অনেকেই দেখেছি পডকাস্টে যে কোনো মুহূর্তে যে কোনো মন্ত্র উচ্চারণ করে। আমার মনে হয় যে কোনো মন্ত্র যখন তখন উচ্চারণ করতে নেই। কালী মন্ত্র, যে কোনো কালী মন্ত্র আপনি ইয়ে থেকে গুগল থেকেও পেয়ে যাবে, করতে পারে। আচ্ছা, এই মন্ত্র গুগল থেকে কোনো গুরু ছাড়া করলে কাজ করবে? দেখো, আমি একটা কথা বলি, মন্ত্র হচ্ছে আমাদের মন, ঠিক আছে, মন থেকে আসবে। অনেকে বলে এমন গুরু আদেশ না থাকলে মন্ত্র করা যায় না। আদেশ না থাকলে
গুরু মন্ত্র হয় আলাদা, গুরু মন্ত্র আলাদা জিনিস, ঠিক আছে? গুরু মন্ত্র যেটা দিয়েছে সেইটাই শুধু মন্ত্র চ্যান্ট করব। আমাদের প্রতি মুহূর্তে অনেক মন্ত্রের প্রয়োজন আছে, কিন্তু সবার যে হবে এটা নয়, ঠিক আছে? মন্ত্র সবার জন্য নয়। যেমন আটের কিন্তু এই বছরে মন্ত্র উচ্চারণ করতে হবে, মন্ত্র জপ করতে হবে এই বছরেই, ঠিক আছে? মন্ত্র উচ্চারণ করলে তবেই হবে। যাই হোক, সেটা হলো নয়ের যেটা এই বছরে কিন্তু যারা ব্যবসা করছে 2026 কিন্তু অনেক বড় বড় ব্যবসা ইন্ডাস্ট্রি বাড়বে, অনেক টাকা কিন্তু লগ্নি হবে, অনেক জায়গায় ইনভেস্ট আসবে, ইনভেস্ট করার জন্য মানুষ কিন্তু জায়গা খুঁজবে। বহু বছর ধরে কিছু অর্থ যে ইনভেস্টার সেগুলো পাওয়া যাচ্ছিল না, এই 2026 কিন্তু ইনভেস্টার পাবে যাদের 9 তারিখে জন্ম। আচ্ছা, প্রত্যেকটা মানুষের। এবার আবার একটা কথা বলি, যে আমি যে কথাগুলো বললাম প্রত্যেকের জন্য যে 100% হবে এটা কিন্তু নয়। প্রত্যেকের জন্ম ছক আলাদা রয়েছে, তাদের প্ল্যানেটারি পজিশন আলাদা রয়েছে, ট্রানজিটের পজিশন তাদের আলাদা আলাদা হবে। এটা ওভারভিউ, এই টাইমে এইগুলো করলে সব থেকে ভালো হবে। আমার যেটা মনে হলো 7-এর জন্য তুমি যেটা বললে গোগ্রাস, আরেকটা অন্য কিছু সহজ বললে ভালো, কারণ কলকাতা শহরে যারা ধরো থাকে তাদের ক্ষেত্রে গোগ্রাস করানো খুব কঠিন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন মেডিটেশন করতে হবে, এভরি ডে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করার অনেকগুলো প্রসেস রয়েছে, সেই প্রসেসটা বলতে পারি আমি, যে বলেই দিই, মানুষের উপকার হবে। বল। মেডিটেশন করার, যে কোনো মানুষকে তুমি যদি মেডিটেশন করার কথা বলো, প্রথমেই দেখবে বাবু হয়ে মাটিতে বসলো, বসার পরেই বলছে আমার মাথায় না ভূত ঘুরছে, আমার মাথায় এই ঘুরছে তাই ঘুরছে, এগুলো 10 রকম চিন্তা ঘুরছে মাথা, সবকিছুতেই সে একটা কিছু কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোলের রাস্তা আছে, কেউ বলে না এই কথাগুলো। একটা তুমি যে করবে, মেডিটেশন করবে, দেখবে অনেকেই বলবে মেডিটেশন করতে হবে, আপনি চোখটা বন্ধ করে একটুখানি করুন, ফোকাস করুন কোনো কিছুর ওপর ফোকাস করুন, আসবে যাবে এটা ওটা। সেভ করতে হবে নাককে ফলো। তুমি যদি নাকের ওপর মানে তুমি মানে নিঃশ্বাসটা যে নিচ্ছ, নিঃশ্বাস ছাড়ছো, এইটার ওপর যদি তুমি ফোকাস করো, তুমি কোনো কিছুই দুনিয়ার চিন্তা করতে পারবে না। তুমি সেভ নাকের নিঃশ্বাসের ওপর ফোকাস করো, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, তুমি দেখো দুনিয়ার অন্য কোনো কিছু মাথায় আনতেই পারবে না। আমিও এই পদ্ধতিতেই করি, এই পদ্ধতিতে আরো অনেক কিছু থাকে আমার। তো এইটা হচ্ছে বেসিক, এটাই আমার মনে হয় সবথেকে বেস্ট, কারণ নিঃশ্বাস হচ্ছে, নিঃশ্বাস আর প্রশ্বাস তো আমার এক্সিস্টেন্স, এটা আছে বলে আমি বেঁচে আছি, এটা বন্ধ হয়ে গেল মানে তো লাশ। তো এইটা আছে বলে আমি বেঁচে আছি, দ্যাট মিন্স এটাই আমি। এর মধ্যে এই আমিটার মধ্যে যদি শুধু ফোকাস করে থাকি, বাকি যা আসছে যাচ্ছে, সে তো গীতাতেই কৃষ্ণ বলছেন যে আমরা সবাই দ্রষ্টা, সেটাই ব্যাপার, সে তো আসবে যাবে। এই যে জিনিসগুলো, এইগুলোই যদি মানুষ বুঝতে পারে, দেখো এতগুলো কিছু বলছি না, কারণ মানুষ কি করে মেডিটেশন করবে ম্যাক্সিমাম মানুষ জানে না। আমি ঠিক সেরকম ভাবে বললাম, যদি মেডিটেশনের সাথে যাদের জন্ম তারিখ, শুধু শ্বাস প্রশ্বাসে ফোকাস করতে হবে, বাস এইটা ফোকাস করে দেখুন, 15 দিনের মধ্যে মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আর আমাদের মানসিকতা যখন চেঞ্জ হয়ে যাবে না, আমাদের বুদ্ধিও চেঞ্জ হয়ে যাবে, সব বদলে যায়। আর আমার বুদ্ধি যখন চেঞ্জ হয়ে যাবে, আমার কর্মও চেঞ্জ হয়ে যাবে, আমার কর্ম যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমার রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে। এইটাই হচ্ছে ফান্ডা। তোমার ব্রেন প্রথম হচ্ছে মাথা কি বলছে, সাবকনসিয়াস কি বলছে, বাস্তু কি বলছে। বাস্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাস্তু মানে এটাকে বলা হয় ভবন। প্রথম সৃষ্টি হচ্ছে ভবন, আমার বাস ভবন থেকেই আমাদের ভাবনা তৈরি হয়, আর ভাবনা থেকেই আমাদের কর্ম সৃষ্টি হয়। আমি যেরকম ভাববো আমি সেরকমই কর্ম করব, আর আমার যেরকম কর্ম হবে তার রেজাল্টও সেরকমই হবে। তাহলে সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বাড়ি থেকে, আমাদের জন্মস্থান, মানে আমি যেখানে থাকছি সারাদিন, যেখানে আমি যে এনার্জি নিচ্ছি, সেই এনার্জি যদি শুভ হয় তাহলে তোমার জীবনটা শুভ, যদি তোমার এনার্জি খারাপ হয় তাহলে তোমার জীবনটা খারাপ। তুমি কোথায় শয়ন করছো, কোথায় তোমার অফিসের ব্যাগটা রেখেছো, তুমি কোথায় স্নান করছো, কোথায় পুজো করছো, কোন জায়গায় কি রেখেছো, এটা ইম্পর্টেন্ট। একটা বাড়িতে আমার কাছে এসছে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখিয়ে দিলাম যে বাড়ির ঠিক অমুক জায়গায় আপনি ঠিক এই জিনিসটা রেখেছেন, দেখে নিন। না, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখছে একদম গ্যারান্টি সত্যি ওখানে ওটা রয়েছে। তো একটা সাধারণ জিনিস রাখাতেও বাড়িতে দুর্ঘটনা ঘটে। বাড়িতে তুমি ঠাকুর দেবতার পুজো করছো, আজকে সব থেকে বড় একটা যেটা লাগে, মানে আমাদের ভগবানকে আমরা খেলনা বানিয়ে ফেলেছি, যেটা সব থেকে আমার কাছে খারাপ লাগে। আমাদের যে কোনো ভগবানকে খেলনা বানিয়ে ফেলেছি, মানে গণেশজি তবলা বাজাচ্ছে, গণেশজি হারমোনিয়াম বাজাচ্ছে, গণেশজি নাচছে, তো গণেশজিকে দেবতা রূপে না করে পুতুল হিসেবে করে ফেলেছে, ঠিক আছে। এবং অনেক মানুষের বাড়িতে দেখবে
অনেকগুলো গণেশ এক জায়গায় সাজিয়ে রেখে দিয়েছে। অনেক গণেশ বাড়িতে দেখবে কেউ তবলা বাজাচ্ছে, কেউ নাচছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। গণেশের এটা পুতুল হিসেবে, মানে পুতুল হয়ে গেছে গণেশটা। অ্যাকচুয়ালি গণেশকে যদি তুমি দেখো, গণেশ বাড়ির কোনো জায়গায় কিন্তু শুভ নয়। তাই? সব থেকে শুভ হচ্ছে সেটা হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে। আচ্ছা, গণেশের রূপ আছে আলাদা 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 রূপ। তুমি একটা বাড়িতে যদি দুটো গণেশ দেখো, জানবে সে কনফিউজ। দুটো গণেশ, আমি বলেছি দুটো গণেশ যদি এক জায়গায় থাকে, তাহলে তুমি জানবে কনফিউজ, তুমি কোনো ডিসিশন নিতে পারবে না, কোনো ডিসিশন নিতে পারবে না। আমার সবাই এবার যে বেকার কথা বলছে, এক্ষুনি প্রুফ করবো, দেখো সাইন্টিফিক প্রুফ করে দেবো, ঠিক আছে? মানুষ বুঝতে পারবে যে কিভাবে আমি বোঝাই। দুটো গণেশ থাকলে তাহলে তুমি কনফিউজ, যে আমি কি করবো বুঝতে পারছি না, আমি জানি না আমি কি করবো, আমি জানি না, ঠিক আছে? এবার 3টে 4টে 5টা গণেশ হলে কি হবে ভেবে নাও। দুটো গণেশ বলেছি, তাতে কনফিউজ। তাহলে একাধিক গণেশ থাকলে কি হবে বুঝে নাও। আরো কনফিউজ। মোবাইলে সার্চ করো নিউরন বলে, নিউরন সার্চ করলে গণেশের ছবি দেখতে পাবে। আমাদের যে ব্রেনে নিউরন থাকে, হ্যাঁ, এটা হচ্ছে প্রুফ। ইমেজেসে ইমেজ এসেছে, এখন আমাকে নিউরনই দিয়েছে, দেখতে পাচ্ছ না তো? না। ভালো করে একটা ছবিকে ক্লিক করো, যে কোনো একটা ছবিকে, যে কোনো একটা ছবি ক্লিক করো, দেখো গোল বড়, আর এইরকম এসে সুরের মতন হয়েছে। হ্যাঁ, মানে দেখতে তো অনেকটা গণেশের সুরের মতোই, অনেকের গণেশের সুরের মতো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, যে আমাদের পৌরাণিক ঘটনা, পৌরাণিক যত ঘটনা রয়েছে, ঠিক আছে, সব ঘটনার একটা কারণ রয়েছে, ঠিক আছে? গণেশের মৃত্যুর দুটো কারণ কেন? মানে গণেশের মাথা এরকম হওয়ার দুটো কারণ কেন? কেন? হ্যাঁ, গল্প আছে তো একটা। একটা হচ্ছে শনি দৃষ্টি দিলে মাথা খসে পড়বে, সেটা একটা গল্প ছিল। আবার দরজায় দুয়ারপাল বাঁধালে শিব এসে কেটে দিয়েছিল মাথা, দুটো কারণ, ঠিক আছে? তো একটা ঘটনা ঘটেছে, দুটো কি করে হলো? সব অ্যাস্ট্রোলজির সঙ্গে কিন্তু কানেক্টেড ছিল। এই নিউরন, একমাত্র গণেশজি আমাদের বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা। বুদ্ধি ছাড়া কখনো সিদ্ধি হবে না। তো ওই যে নিউরনের ছবিটা না গণেশজির মতোই দেখতে হবে, দেখবে মাথা বড়, আর তার সঙ্গে সুর এসে 3টে দাগি হবে। সুরে দেখবে গণেশের এই হাতির সুর দেখবে সামনের দিকটা একটু এগোনো, বাকি দুটো পেছনে, ঠিক সেম জিনিস হবে। তো কেউ যদি গণেশ ভুল জায়গায়, এটা মানে স্ট্রাকচারাল দিক থেকে দেখতে গেলে হবে, আমি সেইভাবে বলছি। আমরা তো অবশ্যই কানেকশন আছে। দেবতাকে আমরা যখন আঁকি, আমরা একটা এরকম ভাবে আঁকলেও আমরা বুঝতে পারি যে এটা কোন দেবতা। হ্যাঁ, একদম সিম্বল, স্ট্রাকচারাল যে কোনো দেবতা হচ্ছে একটা সিম্বল। ইনফ্যাক্ট আমি দেখেছি যে এই যে আমাদের সেরোটোনিন লেভেল যেটা থাকে আমাদের শরীরের মধ্যে, এবং এই যে বারবার যে বলা হচ্ছে ডোপামিন নয়, সেরোটোনিন আমাদের হ্যাপিনেসের কারণ, এটা কিন্তু আমাদের পুরনো সমস্ত লোকেরা, রামকৃষ্ণদেব থেকে শুরু করে ওশো, সবাই তাই বলে গেছে, হ্যাপিনেস ইজ এ চয়েস। এবং সেখানে উনি একই কথা বলছেন কিন্তু অন্য স্ট্রাকচারে বলছেন, কিন্তু কথাটা কিন্তু সেম, আমাদের স্ট্রাকচারটা কিন্তু সেম। আমাদের হিন্দু ধর্মে যা লেখা রয়েছে, যদি ধ্বংস না হতো তাহলে আমাদের থেকে বেশি কেউ জানতো না। এক্স্যাক্টলি, আমরা আরো অনেক কিছু পেতাম, আমরা অনেক কিছু পেতাম। আমরা অনেক এরকম আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি, আমি নিজেও মাঝে মাঝে রিসার্চ করতে ভালোবাসি এগুলো নিয়ে। যাই হোক, এগুলো নিয়ে কথা হবে একদিন নিশ্চয়ই। কিন্তু আজকের এই পডকাস্ট অসাধারণ লাগলো, অনেক লম্বা একটা পডকাস্ট হলো, কিন্তু এই লম্বা পডকাস্টটা একদম ওয়ার্দি পডকাস্ট। কারণ একটা মুহূর্তের জন্য আমি নিজে বোর হইনি, বরং আমরা নিজেরা বলছি যে এই পডকাস্টটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, এবার আমাদের শেষ করা উচিত, এটাই বেসিক্যালি আমরা বলছি। কিন্তু আমার মনে হয় আপনারা হয়তো যারা শেষ অবধি রয়েছেন, তাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তারা কি আরও এরকম কনভারসেশন শুনতে চান, সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা তো আমাদের মতন করে ভাবছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, আপনারা বোর হয়ে যাচ্ছেন নাকি, কিন্তু আমার মনে হয় আপনারা খুব এনজয় করেছেন। কারণ আমি হোস্ট যখন এনজয় করে একটা প্রোগ্রামকে, তখন তার অডিয়েন্সও খুব এনজয় করে তার প্রোগ্রামকে। আজকের মতো এখানে শেষ করি তাহলে। অতনুদা, থ্যাঙ্কস আ লট ফর কামিং, এবং এত সুন্দর একটা আজকে আমাদের পুরো সেশন গিফট করার জন্য, যেখানে কিনা এত সুন্দর। থ্যাংক ইউ, তোমার ইয়েতে আসতেও খুব ভালো লাগে। পরবর্তী ক্ষেত্রে আবার আসবার চিন্তা ভাবনা নিয়ে আজকে এগোবো। নিশ্চয়ই আমি কন্ট্যাক্ট দিয়ে দিলাম অতনুদার, আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। এবং আজকের মতো আমি চললাম। এতক্ষণ শুনছিলেন আমাদের গৌরব তপাদার পডকাস্ট বা প্রেত কথা পডকাস্ট, লাইভ পডকাস্ট। আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন, এবং ইনস্টাগ্রামে ফলো করে সেখানে আমরা এখন নতুন মাইক্রো সিরিজ করছি, আপনারা সেই সিরিজগুলো দেখুন এবং এনজয় করুন। আজকের মতো চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।